ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। ॐ सं नो मित्रः शं वरुणः शं नो भवत्तर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षवीर्ययत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंश्वस्तृणोभिः वसेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমাদের সরবেরিয়া শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের প্রেসিডেন্ট শ্রী বিষয়কে অনুরোধ জানাচ্ছি, আমাদের উদ্বোধনী সঙ্গীত এখনই শুরু হবে, তার জন্য তবলায় সঙ্গত করার জন্য আমাদের আশ্রমের প্রেসিডেন্ট শ্রী ঝন্টু হালদার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সরবেরিয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সর্ববৃহৎ যুব সম্মেলন বিবেক উত্থান। অনেকেই আমাদের প্রশ্ন করেছেন যে সর্ববৃহৎ কথাটা কেন ইউজ করছি আমরা, এর আগে কি কখনো আমাদের যুব সম্মেলন হয়নি? হয়েছে, বারবার হয়েছে। আমাদের আগে যারা আশ্রমের প্রতিষ্ঠাতা, আমাদের অভিভাবক হিসাবে যে দাদারা আমাদেরকে পথ দেখান, তারা যখন করতেন তখনও হয়েছে, আগের বছরও আমরা করেছি। কিন্তু অন্যান্য বছরের থেকে এবছরের যুব সম্মেলন সম্পূর্ণ আলাদা। কারণ এবছরের যুব সম্মেলনের আমরা যেভাবে অনুষ্ঠান সূচি সাজিয়েছি তা সম্পূর্ণভাবে আমাদের স্বাধীন এবং নিজস্ব। সেজন্য আমরা দুদিন ধরে এই অনুষ্ঠান করতে পেরেছি। এই অনুষ্ঠান পরিচালনার জন্য সমগ্র খরচ জুগিয়েছেন আমাদেরই যারা পরিচিতরা তারাই। আমাদের সেবাব্রতীদের প্রাতরাশ এবং মধ্যাহ্ন ভোজের জন্য যে আর্থিক যে দায়, তা সেই দায়ভার গ্রহণ করেছেন আমাদেরই পরিচিতরা। সেই বৃত্তে সোশ্যাল মিডিয়ার আমাদের বন্ধুরা যেমন আছেন, তেমনই রয়েছেন এলাকার প্রচুর মানুষ। তাই এত বড় একটা ক্রাউড ফান্ডিং, এত মানুষ মিলে যুবদের জন্য এই অনুষ্ঠান করার নজির কিন্তু এর আগে খুব একটা নেই দুদিন ধরে। কাজেই সেবাব্রতীরাই সাহায্য করেছে বলেই এত বড় অনুষ্ঠান আজকে সম্পন্ন হতে পারছে। দুদিন মিলিয়ে মোট 500 জনেরও বেশি যুব প্রতিনিধিদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা আমরা করেছি। আজকে অনেকে বলছিল আমরা যেরকম যুব প্রতিনিধিরা আসবে বলে আশা করেছিলাম সেই তুলনায় সেবাব্রতীর সংখ্যা হয়তো কম, কিন্তু যাদেরকেই আমরা যোগাযোগ করেছি যে কেন এত কম আসছে, এত কম মানে আমাদের কাছে যেটা
কম বলে মনে হয়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক বেশি। আমাদের 100 পার হয়ে গেছে। এছাড়াও আমাদের সেবাব্রতীরা ইতস্তত ঘোরাফেরা করছে বিভিন্ন কাজে, তারাও যদি এক জায়গায় বসে আমাদের 150 জনের অধিক হয়ে গেছে। কিন্তু আমরা চেয়েছিলাম আজকে 200 থেকে 250 জন আসুক। প্রত্যেকেই কারণ হিসাবে বলেছে যে শিবরাত্রির জন্য তাদেরকে রাত্রি জাগরণ করতে হয়েছে ইত্যাদি কারণে, স্বাস্থ্যের প্রবলেম বা সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি সহ অনেক প্রবলেম। তো যেহেতু শিবরাত্রির জন্য দেরি হয়েছে এবং স্বামীজিকে আমরা শিবের স্বরূপ বলেই জানি, কাজেই সেটাও স্বামীজির ইচ্ছা, এবং যে যেখানে স্বামীজিকে যেভাবেই তুষ্ট করতে চাইছেন আমরা তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা ভাবছি না যে তারা আমাদের সাথে উপস্থিত নেই, তাদের শুভ ইচ্ছা আমাদের সাথে সবসময় রয়েছে। শিব স্বয়ং ভগবান মহাদেব তাদেরকে কৃপা করুন। উদ্বোধনী সঙ্গীত হবে, এরপরে প্রদীপ প্রজ্বলন হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বিশিষ্ট অতিথিবর্গ যেহেতু এখনো এসে উপস্থিত হননি, প্রদীপ প্রজ্বলনটা আমরা পোস্টপোন করছি। এরকম না যে প্রদীপ প্রজ্বলন দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু হবে, আমাদের উদ্বোধনী সঙ্গীত দিয়েই অনুষ্ঠান শুরু হবে। আমাদের সেবাব্রতী দোলন আমাদের সাথে উপস্থিত রয়েছে। আমরা ও জনার্দনপুর আশ্রমের সেবাব্রতী, হ্যাঁ ঠিক আছে, জনার্দনপুর আশ্রমের সেবাব্রতী। আগে তালমেরিয়া রামকৃষ্ণ আশ্রমে একটি যুব সম্মেলনের আয়োজন হয়েছিল গত রবিবার, সেখানে আমরা ওর গান শুনে মুগ্ধ হই। সেজন্য আমরা সেবাব্রতীরা এই আশ্রমের তরফ থেকে ওকে উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমরা খুব আনন্দিত ও এসেছে। আমরা উদ্বোধনী সঙ্গীতে চলে যাব। আজি দূর জয় ঝঞ্ঝার তুর্য বাজে, আজি দূর জয় ঝঞ্ঝার তুর্য বাজে। জাগ্রত যুগ গুরু বিবেক রাজে, নমিহে নরেন্দ্র নরলোক মাঝে। আজি দূর জয় ঝঞ্ঝার তুর্য বাজে, জাগ্রত যুগ গুরু বিবেক রাজে। নমিহে নরেন্দ্র নরলোক মাঝে, আজি দূর জয় ঝঞ্ঝার তুর্য বাজে। ডম্বর ডিমি ডিমি বাজে করতাল, নাচিছে তা থই থই ওই মহাকাল। ডম্বর ডিমি ডিমি বাজে করতাল, নাচিছে তা থই থই ওই মহাকাল। বিশ্ব নিখিল দোলে প্রমত্ত কলরলে, বিশ্ব নিখিল দোলে প্রমত্ত কলরলে। দাঁড়ালে দারুণ জ্যোতি জ্যোতির সাজে, আজি দূর জয় ঝঞ্ঝার তুর্য বাজে। তোমার করুণা ধারা আপন হারা, ভাসালো ভুবন কোন বিপুল বাণী। তোমার পরম জ্ঞান পরশুদ্ধারা, পুলক জাগালো যত নীরব প্রাণী। তোমার মা ভই বাণী মোর মুখানি, মগ্ন করিল কোন বেশি জানি। তোমার মা ভই বাণী মোর মুখানি, মগ্ন করিল কোন বেশি জানি। তব মহাগম্ভীর বেদের ধ্বনি, তব মহাগম্ভীর বেদের ধ্বনি। গুরু গুরু গুমরিল হৃদয় মাঝে, আজি দূর জয় ঝঞ্ঝার তুর্য বাজে। এসো এসো অনিন্দ আনন্দময়, বিবেকানন্দ যোগ প্রাণের হরি। শ্রীরাম কৃষ্ণ লীলা সাধন সহায়, বন্দি চরণ যুগ পরাণ হরি। পদ্ম পলাশ আঁখি প্রেম বিভোর, মা
এসো হে যোগীশ্বর প্রাণয় উচ্ছল, জাগাতে জীবন যোগ বিশ্ব কাজে, আজি দুর্জয় ঝঞ্ঝার তুর্য বাজে। জাগ্রত যুগ গুরু বিবেক রাজে, নমি হে নরেন্দ্র নর লোক মাঝে, আজি দুর্জয় ঝঞ্ঝার তুর্য বাজে, আজি দুর্জয় ঝঞ্ঝার তুর্য বাজে, আজি দুর্জয় ঝঞ্ঝার তুর্য বাজে। সেবাব্রতী দোলনকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত হয়েছেন দ্য স্টেটসম্যান পত্রিকার কোঅর্ডিনেটিং এডিটর শ্রী তরুণ গোস্বামী মহাশয়। আমাদের স্যার আসুন, স্যারকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। স্বাগতম জানাই সরবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের যুব সম্মেলন বিবেক উত্থান। উদ্বোধনী সঙ্গীত সমাপ্ত হয়েছে। এবার আমাদের সমবেত স্বদেশ মন্ত্র পাঠ। সেবাব্রতীদের অনুরোধ করব উঠে দাঁড়াতে এবং আমরা সমবেতভাবে স্বদেশ মন্ত্র পাঠ করব। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এইমাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। তোমার নারী জাতির আদর্শ সাবিত্রী, দময়ন্তী ভুলিও না। তোমার উপাস্য উমানাথ সর্বত্যাগী শঙ্কর ভুলিও না। তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না, তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না, তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না, নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্ত্রাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত হে গৌরীনাথ, হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। ধন্যবাদ। আশ্রম সম্পাদকের ভাষণের জন্য অনুরোধ জানাবো শ্রী অভিজিৎ শাহ মহাশয়কে আসতে। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম। মঞ্চে উপবিষ্ট
বিবেকানন্দ গবেষক শ্রীযুক্ত তরুণ গোস্বামী মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। এছাড়া আরও যারা উপস্থিত আছেন বড়দের প্রণাম, এবং সামনে উপস্থিত বিশেষ করে আমাদের ইয়াং প্রজন্ম, তাদেরকে আমার অন্তরের ভালোবাসা জানাই। আজকের আমরা উপস্থিত হয়েছি, সবাই একসঙ্গে উপস্থিত হয়েছি। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। আজকের একতাই শক্তি। আজকের এতজন যুবক যুবতী তোমরা উপস্থিত হয়েছ কার আহ্বানে? বিবেকানন্দের আহ্বানে অবশ্যই। কিন্তু কারোর কি জোর করা হয়েছে? এখানে জোর করা হয়নি, সবাই এসছো কিন্তু বিবেকের তাড়নায়। আমাদের মধ্যে সুপ্ত রয়েছে সেই বিবেক। সেই বিবেককে পরিবেশ পরিস্থিতি এবং সৎসঙ্গ বিবেককে জাগ্রত করতে পারে। সেই বিবেক জাগ্রত করার জন্যেই আজকের এই প্রোগ্রাম বিবেক উত্থান। আমাদের মধ্যে যে সুপ্ত বাসনা রয়েছে, যে বিবেক সুপ্তভাবে রয়েছে, সেই বিবেককে জাগ্রত করার প্রোগ্রামের ডাক দেওয়া হয়েছে। আমরা এজন্যে, এটা একটা লং প্রসেস, প্র্যাকটিস অনবরত করতে হয়। সেই জন্যে আমরা আপনাদের মধ্যে পেয়েছি আমাদের বিবেকানন্দের জীবন নিয়ে চর্চা করেন, বিবেকানন্দ গবেষক, বিবেকানন্দের উপলব্ধি তার জীবনে কি হয়েছে এবং তোমাদের জীবনে কিভাবে প্রতিফলিত হবে, সেই সাজেশান আমরা মাননীয় শ্রী তরুণ গোস্বামীর কাছ থেকে নেব। উপস্থিত সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আশ্রমের সম্পাদক শ্রী অভিজিৎ সাহা মহাশয়কে ধন্যবাদ জানাই। এরপরে আমাদের যুব সম্মেলনের একটি বৈশিষ্ট্য, এখানে আমাদের যারা যুব সেবাব্রতী রয়েছেন, সারা বছর ধরে বিভিন্ন রকম যে সেবা কাজে তারা যুক্ত থাকেন, তারা বছরে এই একটি দিন মন খুলে খুব স্বল্প সময় 5 মিনিটের মধ্যে নিজের যা বক্তব্য বলতে চায় সেটা বলার আমরা সুযোগ করে দিই। এবং তাদের জীবনকে আমরা এই 1টা বছর ধরে পর্যবেক্ষণ করি, তার জীবনের যেরকম গতি প্রকৃতি চলে সেই অনুযায়ী কিন্তু আমরা আশ্রমের তরফ থেকে একটা করে টপিক তাদের জন্য ঠিক করে দিই। তো প্রথমেই আমাদের সেবাব্রতীদের মধ্যে বক্তৃতা দিতে আসবেন সেবাব্রতী শান্তনু, বিষয় বিবেকানন্দ আমরা কেন পড়ব। নমস্কার, আমি শান্তনু ব্যানার্জি, মগরাহাট কলেজের স্নাতক স্তরের 2য় বর্ষের ছাত্র এবং সরবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের একজন সেবাব্রতী। আজকের ঠাকুরমা স্বামীজির চরণে আমি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মঞ্চে উপস্থিত সম্মানীয় বিশিষ্ট বক্তা শ্রীযুক্ত তরুণ গোস্বামী মহাশয়কে আমি আমার সশ্রদ্ধ সম্মান জ্ঞাপন করি। আজকের মূলত এই স্বামীজিকে নিয়ে যে আমার একটা ভাব, সেটা মূলত আসে আমার শিক্ষক আচার্য সম্মানীয় ডক্টর শুভব্রত ধর মহাশয়ের কাছ থেকে। আমি তার চরণেও প্রণাম জানাই। আজকের স্বামীজি কেন পড়ব, এটাই আমাকে বলতে বলা হয়েছে। স্বামীজিকে পড়ব কেন বলতে গেলে প্রথমেই বলতে হয় স্বামীজি আমাদের কাছের মানুষ, স্বামীজি আমাদের ঘরের মানুষ। যে স্বামীজির ব্যাপ্তি এবং প্রসার শুধুমাত্র ভারতবর্ষ নয়, সারা পৃথিবীব্যাপী, তাহলে কেন আমরা স্বামীজিকে জানবো না, বুঝবো না? স্বামীজির স্বপ্ন ছিল ভারতবর্ষ সেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। স্বামীজির আদর্শকে আমরা পাথেয় করে স্বামীজির লক্ষ্যকে আমরা পূরণ করব। আমরা জানি বর্তমানে সামনেই ভারতবর্ষ ইউথ পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছে। এটাই সুবর্ণ সুযোগ স্বামীজির লক্ষ্যকে পূর্ণ করার জন্য। আমার অভিজ্ঞতা খুবই কম, স্যারদের কাছ থেকে আমি শুনব। স্বামীজিকে পড়ার জন্য কিছু এমন বিশেষ ব্যক্তিরা সার্টিফাই করেছেন স্বামীজির সম্বন্ধে, যাদেরকে আমরা নিয়মিত অধ্যয়ন করি। একের পর এক নাম বলা যেতে পারে। প্রথমেই আসেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলছেন ভারতবর্ষকে জানতে গেলে স্বামীজিকে পড়তে হবে। তার মধ্যে যাবতীয় যা কিছু রয়েছে ইতিবাচক, কোনো কিছু নেতিবাচক নেই। তাহলে আমাদের ভারতবর্ষের যে গৌরবোজ্জ্বল সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতি, যে উন্নত উর্বর চিন্তাভাবনা, সেটাকে বুঝতে গেলে স্বামীজি নিয়ে শুরু করতে হবে। আমাদের মধ্যে আমরা জানি ছাত্র জীবনে
আমাদের আদর্শের খুবই একটা প্রয়োজন হয়। আদর্শ ছাড়া আমরা নিজেদেরকে এগিয়ে যেতে পারি না। এক্ষেত্রে সুভাষচন্দ্র বসু যখন 17 বছর বয়সে কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ পড়ছেন, তখন তার পিতা জানকীনাথ বসু বলছেন, সুভাষ, তোমার জীবনের উদ্দেশ্য কি, তোমার জীবনের আদর্শ কি? তখন সুভাষবাবু এক মুহূর্ত বিচলিত না হয়ে বলেছিলেন, বিবেকানন্দ's আইডিয়াল ইজ মাই আইডিয়াল। এটা বর্তমান দিনে সমস্ত মানুষকে, আমাদের উপস্থিত যুব প্রতিনিধিদের বক্তব্য হওয়া উচিত যে বিবেকানন্দের আদর্শই আমাদের আদর্শ। তাই আমি সমস্ত আমার প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে আহ্বান জানাই, সরবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম আয়োজিত শনিবার নিবেদিতা পাঠচক্র এবং রবিবার বিবেকানন্দ যুব পাঠচক্রে অংশগ্রহণ করে আমরা স্বামীজির আদর্শকে পাথেয় করে স্বামীজির স্বপ্নের ভারতবর্ষকে সেই লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়ার পথে আমরা নিজেদেরকে ব্রতী করে তুলব। আমি আমার ক্ষুদ্র বক্তব্য স্বামীজির ঠাকুরমা চরণে সমর্পণ করে সমাপ্ত করলাম। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ সেবাব্রতী শান্তনুকে। ও আগের বছর যুব সম্মেলনে প্রথম আশ্রমে এসেছিল এবং সেখান থেকেই ওর আশ্রম এবং কর্মকাণ্ড সব ভালো লেগে যাওয়া, 1 বছর ধরে সেবা কাজ করা। ওর সঙ্গে একদিন আমার কথা হচ্ছিল, ও বলছিল, দাদা মনে থাকলে আমি এটা বলবো, একটা সর্বভারতীয় কুইজ কম্পিটিশানে গিয়েছিল স্বামী বিবেকানন্দের ওপরে। তো প্রচুর সারা ভারতবর্ষ থেকে প্রচুর ছেলেমেয়েরা ওখানে নাম লিখিয়েছিল, ভালো ফলাফলও করেছিল, কিন্তু র্যাঙ্ক করতে পারেনি। যখন ও মানে রেজাল্টটা বেরোয়, ও ক্লিক করে দেখে যারা টপ 10 বা টপ 20 বা টপ 50 সব আইআইটি স্টুডেন্ট। অদ্ভুতভাবে ও জিজ্ঞেস করে, এদের আইআইটির সঙ্গে কি কোনো লিঙ্ক আপ আছে মিশনের, এরকম সব কোনো গটাপ টটাপ ব্যাপার নাকি, সব এরকম সব স্টুডেন্ট পেয়ে যাচ্ছে? মানে ও বলেনি, ওকে অন্যরা বলেছে। তো ও আমাকে এসে জিজ্ঞাসা করে ব্যাপারটা কি। তো বিষয় হচ্ছে ইন্টারেস্টিং এটাই, আইআইটিকে তো অনেকে বলে যে আমাদের ইন্ডিয়ান ব্রেনের ক্রিমরা সব আইআইটি থেকে আসে, তো সেটাকে সত্য বলে ধরে নিলে এটাও কিন্তু ভাবার যে বিবেকানন্দ নিয়ে কুইজেও যারাই চ্যাম্পিয়ন হচ্ছে তারাই সব আইআইটি থেকে বা এমন এমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে তারা বিবেকানন্দকে জানতে ইচ্ছুক। আমাদের এই অঞ্চলে আমরা চেষ্টা করছি বিবেকানন্দকে জানানোর। বর্তমান সময়ে স্বামীজি খুবই প্রাসঙ্গিক। তোমরা জানো অনেকে বিভিন্ন স্যারেদের থেকে তোমরা এসেছো। আমরা এলাকার প্রত্যেক প্রাইভেট টিউটারকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তাদের ছাত্রছাত্রীদের যদি তারা পাঠান আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রত্যেক স্কুলেও আমরা আমন্ত্রণ জানিয়েছি যাতে স্বামীজি সম্পর্কে অ্যাওয়ারনেসটা তৈরি হয়। তো যদি সব শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করতেন, স্কুল থেকেও যদি বিভিন্ন রকম সাহায্য পাওয়া যেত, তাহলে আজকে হয়তো আমরা 1000 কি 2000 বা আরও বেশি ছেলেমেয়েদের নিয়ে আজকে যুব সম্মেলন হতো। কিন্তু আমরা মেরে কেটে যে হিসেব করেছিলাম সেই হিসেবটা ঠিকই রয়েছে। এটা আনন্দের হয়তো নয় ঘটনাটা, কিন্তু আমরাও কোথাও যেন গিয়ে ওই ক্যালকুলেশনটা করে নিচ্ছি যে আমরা তো স্যারদেরকে বললাম সবাই কি 2-3 জন করে পাঠাবেন, তাহলেই তো অনেক হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই সেটা হয়নি। কিন্তু পৃথিবীর যেখানে মেধার চাষ হয় সেই জায়গায় কিন্তু বিবেকানন্দ জাজ্জল্যমান। সেবাব্রতী মনীষা এরপরে বলবেন মেয়েরা নিজেদের সমস্যা সমাধানে কিভাবে আশ্রমকে কাজে লাগাতে পারে। নমস্কার সবাইকে, আমি মনীষা ভট্টাচার্য। আমার দুটো পরিচয় রয়েছে। প্রথম, যেটা আমার খুব গর্বের একটা পরিচয়, সেটা হচ্ছে আমি সরবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের একজন সেবাব্রতী, এবং দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি বিএসসি নার্সিং সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। গতকালই যেহেতু ইন্টারন্যাশনাল উইমেন্স ডে গিয়েছে, তাই সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের আমার যে বক্তব্যের বিষয়, যে মেয়েরা কিভাবে নিজেদের সমস্যার সমাধান করতে পারে, সেটা খুবই তাৎপর্যপূর্ণ এবং যাতে তোমাদের কাছে সহজভাবে বোধগম্য হয়, সেই জন্য খুব নিজের অভিজ্ঞতাই খানিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি অত্যন্ত ছাপোষা মধ্যবিত্ত এক পরিবারের মেয়ে। ছোটবেলা থেকে আর বাকি 5 জন মেয়ের মতোই আমার ঠিক চলাচলের গণ্ডিটা ছিল ওই স্কুল, টিউশন আর বাড়ি। বন্ধু বান্ধব সেরকম ছিল না বললেই চলে, এবং আমি মানুষের সাথে মিশতে ভয় পেতাম, রীতিমতো কথা বলতে ভয় পেতাম, খুবই ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম। তো এইভাবে আর বাকি 5 জন স্টুডেন্টের মতো সেই ফার্স্ট হতে হবে, বাকি বন্ধুদের হারাতে হবে, সবাইকে হারিয়ে হিংসা করে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে আমাকে লক্ষ্যে এগিয়ে যেতে হবে, এই মানসিকতা আমার মধ্যেও ছিল। তারপর হঠাৎ করে ক্লাস 12-এ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর একটা কাকতালীয় ঘটনার মাধ্যমে আমি এবং আমার বাকি যারা বন্ধুরা আছে, আমরা সরবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সঙ্গে যুক্ত হই। তারপর থেকেই হঠাৎ করে যেন আমাদের জীবনের গতিবিধি বদলাতে শুরু করে। ঠাকুরমা স্বামীজির সম্বন্ধে আগে যে জানতাম না তেমনটা নয়, যে জানতাম, তবে সেইভাবে গভীরভাবে কোনোদিন তাদের
পর্যালোচনা করিনি। হঠাৎ করে এই সরবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের সঙ্গে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে ঠাকুরমা স্বামীজির জীবনী পড়তে শুরু করলাম, জানতে শুরু করলাম, এবং যত জানতে থাকলাম স্বামীজিকে, স্বামীজির জীবনীকে, স্বামীজির জীবনীর প্রতিটা পদক্ষেপ, স্বামীজির লড়াই, মায়ের জীবনীকে, মায়ের সেই মাতৃ স্নেহের স্বাদ যত পেলাম, তত যেন আমাদের অন্তরাত্মা আলাদাভাবে বিকশিত হতে শুরু করলো। বিশ্বাস করো, তোমরা হয়তো বিশ্বাস করবে না, যতক্ষণ না এটা নিজেরা প্রত্যক্ষ করবে ততক্ষণ হয়তো এটা বিশ্বাস এতটা সহজবোধ্য নয় যে আমরা যে চিরাচরিত জীবনযাপন করি না, এই যে আমার একজন বন্ধু আছে তাকে আমাকে হারাতেই হবে, তার জন্য আমি যে কোনো উপায় অবলম্বন করতে পারি, এই জীবনটা কিন্তু আসল জীবন নয়। এর বাইরেও সরে গিয়ে একটা বিশাল জগৎ আছে, একটা বিস্তৃত, একটা বিশাল শ্রীরামকৃষ্ণ পরম্পরার জগৎ আছে, যেখানে শুধুমাত্র সংবেদনশীলতা, পারস্পরিক ভালোবাসা, স্নেহ, মমতা সবকিছু বিরাজ করছে। আর তোমরা যদি একবার সেই জগতের মধ্যে ঢোকো না, এই যে চিরাচরিত যে জীবনধারায় তোমরা নিজেদের জীবনটাকে বয়ে নিয়ে যাচ্ছ, সেটাকে অত্যন্ত তুচ্ছ, ফালতু জীবনযাপন বলে মনে হবে। সেই ক্লাস 9-10 কথা বলতে না পারা, সবার সাথে মিশতে না পারা মনীষা ভট্টাচার্য, আর আজকের এই তোমাদের সামনে দাঁড়িয়ে আমি মনীষা ভট্টাচার্য, আকাশ পাতাল তফাৎ, বিশ্বাস করো। আর এই সব তফাৎই সম্ভব হয়েছে ঠাকুরমা স্বামীজির জন্য, সরবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের জন্য, এবং আমাদের মা, যিনি আমাদের মাথার উপর বসে থাকেন, প্রতি মুহূর্তে আমাদের গাইড করেন, প্রতি মুহূর্তে স্বামীজি আমাদের গাইড করেন যে কোন পথে চললে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। স্বামীজির জীবনেও প্রচুর বাধা ছিল, প্রচুর লড়াই ছিল। কেন আমি এই কথাটা বলছি? কারণ আমাদের মেয়েদের অত্যন্ত বেশি, হয়তো ছেলেদেরও অনেক কিছু ফেস করতে হয়, কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের আরো অনেক বেশি বাড়িতে বা আশেপাশে সমাজে অনেক কিছু বাধা, বিপত্তি, লড়াই, এগুলো প্রতি মুহূর্তে চালিয়ে যেতে হয়। কিন্তু একটা কথা মনে রাখবে, স্বামীজি যাকে আমরা ভারতবর্ষের ঘনীভূত রূপ হিসেবে চিনি, সেই স্বামীজিকেও প্রচুর বাধা অতিক্রম করতে হয়েছিল। কিন্তু স্বামীজি একটা কথা মনে রাখতেন যে জীবনে চলার পথে যদি বাধা না আসে তাহলে বুঝবে তুমি ভুল পথে এগোচ্ছ। সুতরাং তোমার জীবনে বাধা আসবেই, তুমি সেটাকে কিভাবে ওভারকাম করবে সেইটাই স্বামীজি আমাদের দেখিয়ে দেন প্রতি মুহূর্তে। আমাদের জীবনেও, আমার জীবনে, আমাদের সকলের জীবনে প্রতি পদে পদে প্রচুর বাধা আসে। হ্যাঁ, ভেঙেও পড়ি, কিন্তু লড়াই করার মানসিকতাটা থাকে যে আমি শেষ পর্যন্ত দেখিয়ে যাব, আমি মনীষা ভট্টাচার্য, আমি শেষ পর্যন্ত লড়ে যাব, ময়দান ছাড়বো না, শেষ পর্যন্ত আমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত। সব সময় যেন হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বামীজি বলে ওঠেন, নেভার সে নো, নেভার সে আই কান্ট, ইউ আর ইনফাইনাইট, অল পাওয়ার ইজ উইদিন ইউ। লড়ে যাও, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরানো নিবোধত, ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। মানুষকে ভালোবাসো, সংবেদনশীল হও। একটা কথা মনে রাখবে, ভালোবাসাই হচ্ছে সব থেকে বড় তন্ত্র। হিংসা করে কেউ জিততে পারে না। হয়তো ক্ষণিকের জন্য তুমি জিতবে, কিন্তু তুমি যে হিংসা করছো সেই এফেক্টটা তোমার ওপরেও পড়বে, তোমাকে তোমার কর্মফলটা ভুগে যেতে হবে। সুতরাং মানুষকে ভালোবাসো, ভালোবাসাই হচ্ছে সব থেকে বড় তন্ত্র। আরো একটা কথা, সেটা হচ্ছে লিভ পারপাসফুলি। তোমার জীবনে যদি কোনো এম না থাকে তাহলে তোমার কনফিডেন্স আসবে না, আর কনফিডেন্স না এলে কোনো কাজই তুমি ঠিক মতো করতে পারবে না। সুতরাং লিভ পারপাসফুলি, সবার জীবনে একটা এম থাকা দরকার। তোমাকে মনে থাকতে হবে যে আই এম ডুইং দ্যাট আই ওয়ান্ট টু ডু। আমি আজকের চেয়েছিলাম বলে আজ আমি এখানে এসে বক্তৃতা দিচ্ছি। তোমাদের মধ্যেও কেউ একজন হয়তো পরের বছর এখানে এসে দাঁড়িয়ে বক্তৃতা দেবে। সেটা নিজের মনে চাইতে হবে যে হ্যাঁ, আমিও চাই আমার কিছু অভিজ্ঞতা আর বাকি 5 জনের সাথে আমি শেয়ার করতে চাই। সেটা তোমাদের নিজেদেরকে চাইতে হবে, এই এমটা রাখতে হবে যে হ্যাঁ, আমি ফার্স্ট হব, কিন্তু কাউকে হিংসে করে নয়, কারোর ক্ষতি করে নয়। হ্যাঁ, আমি সমাজের সব কিছু বন্ধনকে টপকে এগিয়ে যাব। হ্যাঁ, আমি জিতবো, কিন্তু সবাইকে ভালোবেসে, সবার বিশ্বাসে গুরুত্ব দিয়ে, সবাইকে কাছে টেনে নিয়ে, আপন করে নিয়ে। কারণ এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরম্পরা, যেখানে মানুষকে ভগবানের মতো ভালোবাসা হয়, শিবজ্ঞানী জীব সেবা। এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে স্বামীজি আমাদের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন, এক্সপেনশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, লাভ ইজ লাইফ অ্যান্ড হেট্রেড ইজ ডেথ। কথাটা মাথায় রাখবে। আজ এই বিবেকবিহীন বিশ্বে স্বামীজি, মা সারদা দেবী এবং
শ্রীরামকৃষ্ণদেব আমাদের সকলের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় তাদের জীবনী জানা, বিশেষ করে স্বামীজিকে জানা, বিশেষ করে মাকে জানা, মেয়ে এবং ছেলে নির্বিশেষে সকলের। সুতরাং তারাই আমাদের যে কোনো বিপদ, যে কোনো যা কিছু সবকিছুর ঊর্ধ্বে নিয়ে গিয়ে আমাদের একটা মনুষ্যত্ব দিতে পারে। তাই পরিশেষে স্বামীজির জয়গান গেয়ে রবি ঠাকুরের ভাষায় আমিও বলে উঠতে পারি, হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে, জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয় তোমারই হোক জয়। নমস্কার। জয় স্বামী। সেবাব্রতী মনীষাকে ধন্যবাদ। এরপরে সঙ্গীত ছিল সেবাব্রতী বৃন্দের, সেটা আমরা পোস্টপন করলাম। সেবাব্রতীর আহ্বান এবার আসছেন সেবাব্রতী নিরঞ্জন। বর্তমান সমাজের সংস্কৃতির গতি প্রকৃতি ও সংস্কারের উপায় বিবেকানন্দ বাদের আলোকে। নমস্কার, আমি নিরঞ্জন হালদার, সরবেরিয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের একজন সেবাব্রতী এবং গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাটের মেকানিক্যাল গ্রুপ অফ ট্রেডসের সিনিয়র ব্যাচের একজন স্টুডেন্ট। মঞ্চে উপস্থিত প্রথমেই বলিনি যে সে তরুণ গোস্বামী, স্টেটসম্যান দ্য এডিটরের প্রণাম জানিয়ে, এবং সামনে উপস্থিত সমস্ত যুব প্রতিনিধি, সেবাব্রতী এবং শিক্ষক নেই আজকে, আর আমাদের সেবাব্রতীদেরও প্রণাম জানিয়ে, নমস্কার, ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজকে আমার বিষয় হলো যুব সমাজের সংস্কৃতি গতি প্রকৃতি। তাহলে প্রথমে জানতে হবে যুব, এই যুবর ডেসক্রিপশনটা জানতে হবে। যুব কাকে বলে? যুব মানে সেটা নয় একটা এজ পিরিয়ড, অর্থাৎ এই 18 থেকে 30 বা মিড 30 পর্যন্ত, ওরকম না। যুব হচ্ছে একটা মানসিকতার উপরে যুব নির্ভর করে। যুব শব্দটা মানে কে কিরকম, মানে হয়তো কারোর হয়তো এজ 40 বা সামথিং ওরকম কিছু, কিন্তু সে একটা মানে সবসময় একটা ক্ষিপ্র মানসিকতা, মানে সবসময় এনকারেজিং তার একটা মেন্টালিটি আছে, বা সে সবসময় টু গেট ওভার এনি প্রবলেমস এর উপরে তার কোনো প্রবলেম নেই, বা সে সবসময় রেডি থাকে যে কোনো প্রবলেমকে এ করে নেওয়ার জন্য। সেই হবে আসল যুবক। আর সে নয় যে হয়তো মানে কেমন একটা ভাবে থাকে, সবসময় একটা ডাউন, বা সে নিজে সবসময় নিজের ভুলগুলো বা নিজের করে আসা ফেলে আসা জীবনকে নিয়ে সবসময় পড়ে থাকে। সেইটা না, সবসময় জানতে হবে ডোন্ট ব্রুড ওভার এনি প্রবলেম। কোনোদিন পিছনের ফেলে আসা কোনো কিছুকে নিয়েই ঠিক না ওটাকে ভাবা, সবসময় জেনে আসতে হবে সেই ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া। কারণ আমরা দেখেছি যে আমরা হোঁচট যখন খাই, পড়ে থাকা ছোট পাথরের সঙ্গেই হোঁচটটা খাই, কোনোদিন একটা বড় পাথরের সঙ্গে বা পাহাড়ের সঙ্গে আমরা কোনোদিন হোঁচট খাই না। এইটা সবসময় ভেবে নিয়ে এগোতে হবে। তারপর আমরা যদি এই সংস্কৃতির দিক দিয়ে দেখি, যে এখন আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে অ্যাটেনশন। আমি দেখলাম যখন প্রথম এই দিদি যখন উদ্বোধনী সঙ্গীত গাইলো, অনেকে দেখলাম আমি ফোন ঘাঁটছে, হেডফোনে কিছু একটা শুনছে। কেন এটা কেন হবে? যখন একটা হচ্ছে, একটা কিছু মঞ্চে পারফরমেন্স হচ্ছে, সেটার দিকে তো আমরা তো সেই জন্যই এসেছি নাকি, কিন্তু আমরা কেন উল্টো দিকে দেখবো? আমি এইটা একটা জিনিস ভেবে দেখলাম বসে বসে ওখানটায়, যে এইরকম একটা কিছু হচ্ছে, কয়েকজন করেছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি না, কিন্তু আমরাও বলবো সেটাকে ওভারকাম করো। তো এটা আমরা এখানে যে জন্য এসেছি, আমরা সেই জন্যই থাকবো। আমরা এখানে স্বামীজির জন্য এসেছি। আমরা যদি পারি আমরা কিছুটা স্বামীজিকে মাথায় করে নিয়ে যেতে চাই, আমরা এই জন্য এখানে এসেছি। সর্বশেষ আমি শেষ করব, আমার তাড়াতাড়ি শেষ করার কথা একটা বলা হলো। যাই হোক, এই যে আমাদের একটা সবসময় থাকে না মনোভাব, যে একটা না, যে আমি এটা পারবো, আমি কি এটা করতে পারবো। আমি যখন প্রথম আমার বললো যে তুমি কি একটা বক্তৃতা দেবে, আমি তখন বলছিলাম আমি কি করতে পারবো। তা ভাবলাম না, আমরা তো স্বামীজির ছেলে, আমরা সব কিছুই পারি, ভুল করতে পারি কিন্তু আমরা করতে পারি। এইটা সবসময় আমাদের মেনে চলতে হবে। সেই জন্য স্বামীজি বলেছেন যে আমরা আলোর যাত্রী, আমরা কোনোদিন অন্ধকার তামসিকতাপূর্ণ জীবনযাপন করব না, আমরা সবসময় আলোর দিকে যাব, আর আমরা আলোর যাত্রী হবই হব। এইভাবেই আমাদের চলতে হবে। আমাদের যুব সমাজ, আবার একই আমি টপিকের ওপরে আবার আমি আসছি, আমাদের একটা সেলফ কনফিডেন্স এখন একটা বড় ব্যাপার। আর স্বামীজির একটা কথা আছে, আত্মশক্তিতে বলিয়ান হও। যদি শ্রদ্ধাবান হতে হও, নিজেকে আগে চিনতে হবে,
নিজেকে চেনার জন্য আত্মশক্তি একটা বড় প্রয়োজন। যদি তুমি নিজেকে না চিনতে পারো, নিজেকে না বিশ্বাস করতে পারো, তাহলে তুমি স্বামীজিকে কোনো দিন বিশ্বাস করতে পারবে না। ঠাকুরমা স্বামীজির কোনো কথাই তোমার মাথায় আসবে না। হয়তো যা বলবে শুনছি, কিন্তু ওই শোনাটুকুই থাকলো, তারপরে আর কিছুই থাকলো না, যেটা আমরা জীবনে হয়তো কোনো দিনই আর ফিরিয়ে আনতে পারবো না। এইভাবেই আমরা শুরু করব, মানে আমাদের জীবনটাকে আমরা চেষ্টা করব আজকের এখান থেকে যাওয়ার সময় আমরা যদি কিছুটা হলেও পারি, স্বামীজির কিছুটা যদি নিয়ে যেতে পারি সঙ্গে। এইভাবেই আমি শেষ করলাম। ধন্যবাদ। এরা কিন্তু প্রত্যেকেই, যখন আমি এদেরকে বলেছিলাম যে বক্তৃতা দিতে হবে, প্রত্যেকেই বেশ স্ক্রিপ্ট টিপ্ট লিখে দারুণ দারুণ বক্তৃতা নিয়ে এসে আমাকে জমা দিয়েছিল। আমি প্রত্যেকেরটাই কিন্তু ক্যান্সেল করেছিলাম এবং বলেছিলাম শর্ত এটাই ছিল যে কিছু ভেবে প্রস্তুতি নিয়ে এখানে এসে বলা যাবে না। যা বলা হবে ইমপ্রম্পট, তখনই এসে যেটাই মাথায় আসবে সেটাই বলতে হবে। টপিকটা শুধু দিয়ে দেওয়া, যাতে কি ধরনের বলতে হবে একটা ব্যাক অফ দ্য মাইন্ড চিন্তা থাকে। কাজেই ও যখন এসে বললো যে এই আজকে অনুষ্ঠানে যা যা দেখলো, অবজার্ভ যা করেছে, তার উপরে বক্তৃতা দিল, তখন মনে হলো যে না, আমাদের এই প্রয়াস সার্থক। ওইটুকু বয়সে এতজনের 250 জনের সামনে এসে সঙ্গে সঙ্গে যা অবজার্ভ করেছে তাই নিয়ে বক্তৃতা দেওয়া, এটাই কিন্তু ব্যক্তিত্বের বিকাশ, এটাই কিন্তু আমাদের পাওনা। আপনারা হয়তো অনেকে মনে করবেন যে প্রত্যেকে হয়তো প্রচুর প্রিপারেশন নিয়ে এসেছে। না, প্রিপারেশন নিয়ে এলে এরা এখন যা বলছে তার থেকে অনেক ভালো বলতো। তো ভালো বলাটা বড় কথা নয়, ওই শক্তিটা জাগরণ আমাদের উদ্দেশ্য প্রত্যেকটা কাজে। তো প্রত্যেকেই আমাদের সেই কাজে এগিয়ে যাচ্ছে। এরপরে সেবাব্রতী কৌশিককে ডাকবো। সে হচ্ছে আমাদের আশ্রমে যা যা কর্মকাণ্ড হয়েছে সেটাই আসলে বলবে, আশ্রমের কার্যাবলী এবং আমাদের আহ্বান। নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা। যে সমস্ত শিক্ষকরা এখানে উপস্থিত আছেন এবং অভিভাবক যারা উপস্থিত আছেন তাদেরকে জানাই শ্রদ্ধা এবং প্রণাম। যুব প্রতিনিধি হিসাবে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে জানাই হার্দিক অভিনন্দন। হক আলোড়ন। সরবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের একজন সেবাব্রতী হিসাবে বিগত প্রায় 1 দশক ধরে আমি বিভিন্ন সেবা কার্যের সাথে যুক্ত আছি। তার মধ্যে কিছু সেবা কাজ নিয়ে আমি আজকে কথা বলবো এবং তার পরিসংখ্যান আমি এখানে এনেছি, সেগুলোই আজকে বলবো। আমাদের সেবাশ্রমে সেবা কাজ শুরু হয়েছিল 2016-তে ড্রয়িং ক্লাস দিয়ে। তারপরে 2017-তে সরবেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম একটা আউটডোর প্রজেক্ট করলো, যেটার নাম লাভার অফ ফুটপাথ। যদিও আমরা এটাকে প্রজেক্ট বলি না, এটা আমাদের সংকল্প, যেটার মাধ্যমে বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা মানুষদের নিয়ে সেবা কাজ করি। 7 বছরে 30টা জায়গায় আমাদের মোট 43টা সেবা কাজ হয়েছে এখনো অবধি। এবং এই সেবা কাজে আমাদের খরচ হয়েছে এখনো অবধি প্রায় 4,70,000 টাকা। এবং আপনারা জেনে অবাক হবেন, এই 4,70,000 টাকার 2 লক্ষ টাকারও বেশি টাকা যেটা আমরা শিক্ষা খাতে খরচা করেছি। এছাড়াও আছে আমাদের লাইব্রেরি, যাতে গ্রামের বাচ্চারা ফ্রিতে অন্যান্য বই পড়তে পারে। সেজন্য আমাদের আশ্রমে প্রায় 1000 বই নিয়ে একটা লাইব্রেরি আছে, যেটা 2019 সালের 16 জুন প্রতিষ্ঠা হয়েছিল। আমাদের বিবেকানন্দ আইডিয়াসের কোচিং সেন্টার 2023 সাল থেকে চলছে। এখন আমাদের এখানকার ছাত্র সংখ্যা প্রায় 30-35 জন মতো। 2023 সাল থেকে শুরু হয়েছে আমাদের কুম্ফু ক্যারাটে, যেটা এখন চলছে সাফল্যের সাথে। তো এখানে আজকে যারা সেবাব্রতীরা উপস্থিত হয়েছে যুব প্রতিনিধি, তাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরাও এরকম ভাবে চিন্তা করো স্বামীজির আদর্শ নিয়ে কিভাবে সেবা কাজে এগিয়ে যাওয়া যায়। এবং এতে যদি আশ্রমের কোনো সহযোগিতা লাগে, আশ্রমে তোমরা আসতে পারো, আশ্রমে যারা আছে সেবাব্রতী তাদের সাথে আলোচনা করতে পারো। সবাইকে আহ্বান জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমাদের আশ্রমের কাজ সম্পর্কে সেবাব্রতী কৌশিক বলল। এবং তো আমরা যখন শুরু করেছিলাম তখন আমরা সবে মাধ্যমিক দিয়েছি, ক্লাস 11-এ উঠেছি, এইরকম সময় থেকে আমাদের কাজ শুরু। তোমরা এখন যারা উপস্থিত রয়েছো সেই বয়সী বা তার বয়সীর থেকে বড়। আমরা 5 টাকা করে ভেবেছিলাম, সপ্তাহে 1 টাকা করে দিয়ে মাসের শেষে 4 টাকা হয়,
আর 1 টাকা এক্সট্রা চেয়ে নেবো। সপ্তাহে 5 টাকা করে সারা মাসে যা হবে, মানে মাসিক 5 টাকা হিসেবে আমরা সেই টাকাটা জমিয়ে সেবা কাজ করব। আমরা ভাবতেও পারিনি যে কোনোদিন সেটা লাখের ঘরে পৌঁছে যাবে এই কয়েক বছরের মধ্যেই। এবং তোমরা যদি এখন শুরু করো তবে তো সেটা কোটির ঘরে পৌঁছতেও বেশি দিন লাগবে না। আমাদেরও কোটি টাকার প্রজেক্ট ইত্যাদি নেওয়া হচ্ছে, সেগুলো যত তোমরা আমাদের সঙ্গে থাকবে তত সেসব প্রজেক্ট জানবে। আমি পাবলিকলি এখনই অ্যানাউন্স করবো না ইত্যাদি। আরও একটি বিষয়, আমাদের শুভ সংবাদ একটা রয়েছে। বিরাট কোহলির মেয়ের জন্মদিন একটা এখানে আমাদের পালন হয়েছিল, একটা সংগঠন বিরাট কোহলির ফ্যান ক্লাবের তরফ থেকে এসে করেছিল। তো সেই সব ছবি ওনার কাছে যায়, উনিও খুব খুশি হয়েছেন। তারপর দেখা যাক, আমাদের আরো একসাথে কাজ করার ইচ্ছা আছে, কিভাবে কি এগোয়। তো এটাও একটা জানিয়ে রাখলাম। এবার স্যারের বার্তা, বিবেক উত্থান বার্তা, শ্রী তরুণ গোস্বামী মহাশয়, কোঅর্ডিনেটিং এডিটর, দ্য স্টেটসম্যান। তার আগে আমি একটু কিছু কথা বলে নি স্যার আসার আগে। যখন আমি স্কুলে পড়তাম তখন 10টার ট্রেন ধরতাম, ওই 9টা থেকে 10টা পর্যন্ত সৃজন টিভি বলে একটা চ্যানেল ছিল, সেখানে স্যার বলতেন। এবং আমি পড়ে এসে ওই আধ ঘন্টা, 9:30 থেকে 10টা আমার টাইম থাকতো, চান করে এসে তাড়াতাড়ি খেতে খেতে ওই অনুষ্ঠানটা দেখতাম। এবং সেইটা রেগুলার দেখতে 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 কিন্তু আমার ওপর বিরাট ইম্প্যাক্ট পড়ে স্বামীজির। আমি ছোটবেলা থেকেই হয়তো বিবেকানন্দ চর্চা করি, কিন্তু সেটা যে দুজনের জন্য অনেক পোক্ত হয়েছে, অনেক ভাস্ট হয়েছে, সেই দুজনই কিন্তু মঞ্চে উপস্থিত রয়েছেন। ওনাদের জন্য একটা হাততালি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, আমরা কর্ডলেস মাইক নিয়ে যাব, হয়তো 4-5টা প্রশ্ন আমরা নেব, স্যারই উত্তর করবেন। তো আমি সেবাব্রতী কৌশিকের হাতে মাইক দিচ্ছি, কারোর যদি কোনো প্রশ্ন থাকে। আর সেবাব্রতীরা যারা ছেড়ে যাচ্ছ বা কিছু, তাদের অনুরোধ করব যেন নিজের জায়গাতেই তোমরা থাকো। প্রোগ্রাম শেষ হওয়ার আগে পর্যন্ত কোনো রকম ভাবে আমাদের মঞ্চ ত্যাগ করার অনুমতি দেওয়া নেই। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? একজন করলে আরো 2-3টে প্রশ্ন এমনি চলে আসে দেখা দেখি। তো কাউকে একজনকে শুরু করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে একজন দাদার কাছ থেকে। 1893 সালে বিবেকানন্দ আমেরিকায় গেছিলেন। 1905-এ বঙ্গভঙ্গ কেন হলো? 1905-এ বঙ্গভঙ্গ কেন হলো? বিবেকানন্দকে মানলো না কেন আমেরিকাবাসী? বলেন নিজেই মানে জানেন না। বঙ্গভঙ্গ কি আমেরিকানরা করেছিল নাকি? সাহেবরা করেছিল, ব্রিটিশ। বঙ্গভঙ্গ করেছিল ব্রিটিশরা। ভারতবর্ষকে রাজত্ব ব্রিটিশরা করত। নবাব সালিমুল্লাহ ছিলেন ঢাকার নবাব। তিনি লর্ড কার্জনকে বুঝিয়েছিলেন, যদি হিন্দু মুসলমানদের মধ্যে ভাগ না করতে পারেন তাহলে এই দেশটাকে রাজত্ব করতে পারবেন না। সেই হিন্দু মুসলমান ভাগ মাথায় রেখে বঙ্গভঙ্গের প্রস্তাব ইংরেজরা করে। যিনি করেছিলেন তার নাম লর্ড কার্জন। আমেরিকানরা ভারতবর্ষে কোনোদিন রাজত্ব করেননি। যখন কোনো প্রশ্ন করবেন ভেবে চিন্তে করবেন। আমেরিকানরা বিবেকানন্দকে নিয়েছিল বলেই এখনো আমেরিকার মধ্যে যখন কোনো সভা হয় তখন পার্থকে অনুরোধ করতে হয় না যে সেবব্রতীরা চলে যাবেন না, শেষ অবধি থাকবেন, কারণ যাওয়ার নিয়ম নেই। তারা মন দিয়ে শোনে, তারা প্রশ্ন করে, এবং যখন তারা অনুসরণ করে, সিনসিয়ারলি করে। আমায় তো কোনো সিনসিয়ারিটি নেই। আপনি কি মনে করেন ভারতবর্ষের কোনো মানুষ সিনসিয়ার? একেবারেই না। বিবেকানন্দকে অনুসরণ কেন করে না? এই ছেলেমেয়েগুলোকে বিবেকানন্দ কালকে পরীক্ষা, আজকে বই দিন, দেখবেন বাবা মা বলবেন পড়ার দরকার নেই। আমেরিকা করে না তা, কারণ তারা মনে করে শিক্ষা যেন ভেতরে গিয়ে পৌঁছয়। আমাদের দেশে শিক্ষা হচ্ছে চাকরি পাওয়ার জন্যে। চাকরি যেই পাওয়া হলো, পড়াশোনার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেল। আর কারুর বাড়িতে কোনো বই দেখেন, কোনো ম্যাগাজিন দেখেন? আমি কয়েকদিন আগে ঝাড়গ্রাম দিয়েছিলাম ভোরবেলার ট্রেনে। আগে ভোরবেলার ট্রেনে উঠলে সবাই খবরের কাগজ পড়তো, এখন কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুরু করলো। সকালে উঠে মোবাইলে কথা বলতে শুরু করলো। কোথায় কি হচ্ছে আমাদের জানার কোনো ইচ্ছে নেই, কারণ আমাদের ভারতবর্ষের আমরা মনে করি যাদের হাতে কিছুটা পয়সা এসেছে তারা এই বিলাসিতার মধ্যে দিন কাটাবো। ব্র্যান্ডেড জামা কাপড় পরবো, টমি হিল ফিগারের চশমা পরবো, রিবকের জুতো পরবো, লিভাইসের ট্রাউজার্স পরবো, আর পাশের লোকটা কি পরছে আমার জানার কোনো দরকার নেই। এই যে জড়বাদী সভ্যতার মধ্যে আমরা ডুবে যাচ্ছি, সেটা ভারতবর্ষের পতনের একটা বড় কারণ। ফলে আমেরিকানরা কোনোদিন আমাদের ভাগ করেনি, ব্রিটিশরা করেছিল, কারণ জানতো যদি দেশ ভাগ না করতে পারি তাহলে দেশটাকে চালাতে পারবো না। তাই 1946 সালে তারা ভারতময় রায়েট করে
এবং বলে যেহেতু তোমরা দুটো কমিউনিটি নিজেদের ম্যানেজ করতে পারছো না, আমরা দেশটাকে ভাগ করে দিচ্ছি। ধর্মের ওপর একটা দেশ ভাগ হয়ে যায়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যদি কোনোদিন আলোচনার সুযোগ হয় সেটা নিয়ে বলবো। আর কারোর প্রশ্ন? কারোর প্রশ্ন নেই? ঠিক আছে, আচ্ছা, প্রশ্ন উত্তর পর্ব আমরা এখানেই সমাপ্ত করলাম। এরপরে আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। আমাদের বিবেক উত্থান কৃতজ্ঞতা পুরস্কার দেওয়ার একটা ব্যাপার ছিল, সেটা আমরা আজকে পোস্টপোন করছি, ওটা আমাদের আগামী কাল হবে। 4 জন এমন সেবাব্রতীদের আমরা নির্বাচন করেছি যারা সারা বছর ধরে স্ব ক্ষেত্রে এমন এমন কাজ করেছেন যাতে আমাদের মনে হয়েছে তারা স্বামীজিরই কাজ করছেন বিভিন্ন ক্ষেত্রে। তো কালকে যাদেরকে দেয়া হবে তাদের মধ্যে একজনই আমাদের হয়তো এখানে উপস্থিত রয়েছেন, আমাদেরই আশ্রমের যে যোগা ছাত্র, সে আমাদেরই মতন একজন সেবাব্রতী। সে সারা বিশ্বে যোগা কম্পিটিশনে সেকেন্ড হয়েছে আমাদের আশ্রমেই। সে আমাদের যোগা শিক্ষক হিসাবে একজন রয়েছে। আর একজন দাদা রয়েছেন, তিনি কোভিডের সময় যখন ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভ কেউ বাড়ি থেকে আমরা বেরোচ্ছিলাম না, যারই কোভিড হয়েছে তার বাড়িতে গিয়ে অক্সিজেন দেওয়া থেকে সব ধরনের সাহায্য তিনি করেছেন, তার বাড়িতে বয়স্ক লোক থাকা সত্ত্বেও জীবনের পরোয়া না করে। তাকেও আমরা আগামীকাল সম্মান জানাবো। আমাদেরই একজন বান্ধবী রয়েছেন, তিনি সব সময় তার চুলকে লম্বা করেন এবং একটা সময় পরে সেই চুলগুলো কেটে ক্যান্সার রোগীদের জন্য পাঠান কোনো একটা জায়গায়। তাকেও আমরা কালকে বিবেক উত্থান কৃতজ্ঞতা দেব। এটাকে আমরা কোনো রকম পুরস্কার বলছি না, কারণ এটা পুরস্কার দিয়ে একে সীমাবদ্ধ করা যায় না। এটাকে বিবেক উত্থান কৃতজ্ঞতা আমরা নাম দিয়েছি। আরও একজন আছেন উজ্জ্বল সর্দার বলে, সেই দাদা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। কালকে ওনার উপস্থিতিতেই ওনার কাজ সম্পর্কে দীর্ঘায়িতভাবে বলবো। তোমরা আমাদের জানো আশ্রম সম্বন্ধে এর কি কি কাজ হয় তোমরা আগেও শুনেছো, আমি আরেকটু বলে দিই। দেখবে আমাদের যে হ্যান্ডবিল রয়েছে, সেই হ্যান্ডবিলের লাস্টে 2টো লাইন লেখা রয়েছে, তোমরা যদি আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক হও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো। ওটা আমাদেরই নাম্বার দেয়া রয়েছে। তোমরা আজকে যেহেতু সশরীরে উপস্থিত রয়েছো, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়া হয়েছে, আমরা গ্রুপ ক্রিয়েট করে তোমাদের সঙ্গে অবশ্যই কমিউনিকেট করব। এছাড়াও তোমাদের মধ্যে থেকে যারা সারা বছর ধরে বিভিন্ন রকম সেবা কাজে যুক্ত থাকতে চাও, তোমাদের রেজিস্ট্রেশনের ডিটেলস আমাদের নেওয়া রয়েছে। তোমরা আমাদের দাদা দিদিদের কাছে একটু ইনফর্ম করে দিও, তাহলে তোমাদের সাথে ব্যক্তিগতভাবেও আমরা ফোন করে বিভিন্ন বিষয়ে কাজ নিয়ে আলোচনা করে নেব। আমাদের সেবা কাজ কি করে হয় আমরা একটু জানিয়ে রাখি, তোমাদের মধ্যে যদি অনেক প্রশ্ন আসে। আমরা যারা সেবাব্রতীরা তাদের হয়তো কোনো রকম অর্থ সাহায্য তাদের থেকে নেওয়া হয় না, কারণ মূলত আমাদের সাথে যারা কাজ করে কেউই কর্মজগতে খুব একটা অগ্রসর হয়নি। অবশ্যই যারা কাজ করছেন তারা নিশ্চয়ই আর্থিকভাবে সাহায্য করেন, কিন্তু আমরা মূলত তোমাদের থেকে সময় বুদ্ধি এটাই চাই। যে তোমার মাথায় হয়তো কোনো আইডিয়া রয়েছে যে আমি মানুষের উপকারের জন্য, মানুষের সেবার জন্য এই আমার চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু আমি একা কিভাবে করব জানি না বা কিভাবে শুরু করব বুঝতে পারছি না, তাদের জন্য কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটা দিই। তার জন্য যা অর্থের দরকার সেই অর্থ আমরা যোগান দেব। প্রচুর মানুষ আমাদের সাথে এমন রয়েছেন, তারা বিভিন্ন সময় কাজে আমাদের পাশে এসে অর্থ নিয়ে এসে উপস্থিত হন। আজকে এই প্রোগ্রামটা 2 দিন ধরে হবে, প্রচুর বাজেট। এর বাজেট কিন্তু সাধারণ মানুষেরাই, তোমার আমার মতো মানুষেরাই দিয়েছে। তারা চান, তারা কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম, তারা সময় পান না, তারা অর্থ দিতে প্রস্তুত। আর আমাদের অর্থ নেই, আমাদের সময় রয়েছে, আমরা সেই সময় দিতে প্রস্তুত। এই দুটোর মধ্যে মেলবন্ধনে আমরা কাজ করি। তো তোমরা যারা চাও আমাদের সাথে সবসময় থাকতে, আমাদের সাথে যোগাযোগ করবে। কোনো রকম টাকা পয়সার কোনো চিন্তা নেই, শুধু তোমাদের যদি কোনো বুদ্ধি থাকে আমাদের শুধু সেই বুদ্ধিটুকু দেবে, এবং তোমাদের পড়াশোনার ব্যস্ত শিডিউল থেকে যদি অল্প একটু সময় পাও, সেই সময় বের করে যদি আশ্রমে আসতে পারো, আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারো। নয় যে আশ্রমে রেগুলারলি আসতে হবে, আমাদের সঙ্গে যোগাযোগ থাকলেই হবে। কি সেবা কাজ আমরা কখন করছি ইত্যাদি বিষয়ে আমরাই তোমাকে সবাইকে আমরা জানিয়ে দেবো। আমাদের আঁকার ক্লাস চলছে 2017 সাল থেকে। যখন আমরা আঁকার ক্লাস শুরু করেছিলাম, ওটাই আমাদের প্রথম সেবা কাজ। আমাদের সেই আঁকার শিক্ষকও এখানে উপস্থিত রয়েছেন। আমরা ভেবেছিলাম যে যদি 10 জন ছাত্র আসে সেটাই আমাদের জন্য অনেক। আমরা হাতে হ্যান্ডবিল লিখে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছিলাম। তো তখন প্রথম সপ্তাহে আমাদের বোধহয় 12-13 জন এসেছিল, তারপরের সপ্তাহে 40 জন, এরকম করে হয়। আমাদের আশ্রম তখন অনেক ছোট ছিল। তো 1 মাসের মধ্যে 100 থেকে ছাড়িয়ে 150 হয়ে যায় আমাদের আঁকার ছাত্রছাত্রী। আমরা বিনামূল্যে আঁকা সে সময় শুরু করেছিলাম এবং এখনো সেটা চলছে। আমাদের স্থানের অভাবে আমরা আরো ছাত্র সংখ্যা বাড়াতে পারি না। সবচেয়ে যেটা আনন্দের, সেই সময় যে ছোট ছোট ছেলেমেয়েরা এসেছিল ছাত্রছাত্রী হিসাবে, তারা কিন্তু আজকে এই যুব সম্মেলনের উদ্যোক্তাও বটে।
মানে প্রত্যেকটা পদে পদে তারা আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করছে। এবং আমাদের আশ্রমের এটাই বৈশিষ্ট্য যে একবার যদি কেউ 1 সেকেন্ডের জন্য এখানে এসে উপস্থিত হয় তাহলে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক পুরো সেই একটা পরিবারের মতো হয়ে যায়। কাজেই স্যারও আজকে প্রথমবার এখানে এলেন, স্যারও কিন্তু আমাদের পরিবারেরই একজন। স্যারকে আমরা সবসময় চাই, এবং আমাদের যখন কোথাও কাজ করতে করতে আটকে যাবে, বুদ্ধির ক্ষেত্রে কিভাবে এগোবো যখন আমরা বুঝতে পারবো না, আমরা স্যারের থেকে মতামত নেব যে কিভাবে আমরা আরো ভালোভাবে কাজ করতে পারি। আগামী সামনেই আমাদের কিছু কাজ রয়েছে, যেরকম আমাদের দুর্গাপুজো হয়েছে, দুর্গাপুজোর সময় তোমরা জানো যে আমাদের জামা কাপড় দেওয়া হয়। আমাদের সেইখানে যেরকম সেবা দিয়ে শপিং শুরু, ওটা আমরা একটা প্রজেক্টের মতো করে আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা তো প্রত্যেকে দুর্গাপুজোর সময় জামা কিনি, তো পুজোর সময় দেখবে বা অনেকে খাওয়ার সময় তার অগ্রভাগ দেবতাকে নিবেদন করে সেটাকে প্রসাদ করে নেয়। তো আমরা যে বস্ত্রও পরি সেটাকেও যাতে আমরা প্রসাদ করে নিতে পারি, সেই জন্য আমরা যখনই দুর্গাপুজোর শপিং শুরু করব, প্রথম কিছু একটা অর্ঘ্য আমি অন্যের জন্য কিনে দেবো। সে একটা রুমাল হলেও আমি প্রথমে যে টাকাটা আমার জন্য বরাদ্দ হবে দুর্গাপুজোয়, যেটা আমার পরিবার থেকে দেবে বা যেটা আমি আমার উপার্জন থেকে সরিয়ে রাখবো দুর্গাপুজোয় জামা প্যান্ট কেনার জন্য, সেইখান থেকে যে কোনো একটা বস্ত্র আগে আমি অন্যের জন্য কিনবো, তারপরে আমি নিজের জন্য কিনবো। এই আন্দোলনটা আমরা শুরু করেছি এবং 2 বছরে আমরা প্রচুর সাহায্য পেয়েছি। আমাদের হয়তো দুর্গাপুজোর সময় 2 লাখ টাকা করে জামা কাপড় দেওয়ার যে কাজ হয়, তোমরা শুনেছো বিগত 1 বছরে কিরকম আমরা কাজ করেছি। এইখানে দাঁড়িয়ে কিন্তু প্রচুর মানুষ এমন রয়েছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা হয়তো আশ্রমের মারফত করেননি, কিন্তু নিজ নিজ ক্ষেত্রে এই আন্দোলনের জন্যই তারা প্রথমে একজনকে অন্যজনকে কিনে দিয়েছেন, তারপরে নিজের জন্য জামা কাপড় কিনেছেন। এটা আগের বছর এবছর দুর্গাপুজোয় মানে 23 সালে দুর্গাপুজোয় প্রায় আমাদের 500 থেকে 700 জন এরকম যোগাযোগ করেছেন যারা এই কাজটা এরকম করেছেন স্ব ক্ষেত্রে। এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়, এবং আমরা চাইছি যত দিন যাবে আমাদের ভারতবর্ষ, বাংলা, সারা বিশ্বে যেন এই ভাবটা ছড়িয়ে যায় যে যখনই আমরা দুর্গাপুজোয় কোনো জিনিস কিনবো বা তাদের যে ব্যক্তিগত উৎসবে আমরা ওই বিষয়গুলো আমরা নজর রাখবো, এবং আমরা চাইবো সারা বাংলা তথা ভারতবর্ষে এই আন্দোলন এরকম ছড়িয়ে যাক। আমরা শীতকালের উপাচার, শীতকালে সোয়েটার বলে একটা প্রকল্প নিয়েছি, যেখানে শীতকালেও আমরা সেরকম জামা কাপড় দিই, এবং বড়দিন থেকে শুরু করে আমাদের শীতকালে শ্রীরামকৃষ্ণ মা শারদার জন্মতিথিও পালন হয়, সেই সময় আমরা প্রচুর মানুষকে শীতবস্ত্র দিয়ে সেবা করি ইত্যাদি। প্রত্যেক কাজে প্রচুর মানুষ আমাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং তোমাদেরকেও পাশে পেলে আমাদের সেই কাজ আরো ভালো মতন এগিয়ে যাবে। একটি আনন্দের কথা, আমি তখন বলছিলাম যে আমরা প্রায় এলাকার সব স্যার তথা স্কুলদেরকে নিমন্ত্রণ করেছি, সে অর্থে সাড়া পাইনি, কিন্তু যেহেতু স্কুল চলছে আজকে কালকে আমাদের সব স্কুলরা আমাদের সঙ্গে এর মধ্যে যোগাযোগ করলেন, কালকে প্রত্যেক স্কুল থেকেই ছাত্রছাত্রীরা হয়তো আসবেন, এবং আজকে আমরা টিএস সনাতন হাই স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে পেয়েছি। হেড স্যার এবং ত্রিলোচন স্যার তাদেরকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন, স্যার পাঠিয়েছেন। আমরা টিএস সনাতন হাই স্কুলকে ধন্যবাদ জানাই, তারা এরকম ভাবে আমাদেরকে পাশে আছেন জন্য। এরপরেই ডক্টর সোমনাথ ভট্টাচার্যের বক্তৃতা আমরা শুনবো। স্যার এখনো এসে পৌঁছননি, কাছাকাছি আছেন, স্যার এলে আমাদের বক্তৃতা শুরু হবে। একটি বিশেষ ঘোষণা রয়েছে, এবং সেই ঘোষণাটা করার জন্য এর থেকে ভালো সুযোগ হয়তো হবে না, সেইটা আমি তোমাদের এখনই জানিয়ে দিচ্ছি। গোলপাক রামকৃষ্ণ মিশনের তরফ থেকে আমাদের সব সংগঠনগুলো আশ্রমগুলোকে কিছু নোটিশ পাঠানো হয়েছে, তার প্রেক্ষিতে এই নোটিশ। সেটা হচ্ছে, যেসব সংগঠনে অত্যন্ত মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রী আছে যারা গত বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তাদের স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা হবে। এই মার্চ মাসের 15 তারিখের মধ্যে আবেদন করতে হবে। আমাদের আশ্রম থেকেই তাদের নাম পাঠানো হবে। কিছু শর্ত আছে, সেটা হচ্ছে 80%-এর বেশি নাম্বার থাকতে হবে, এবং সত্যিই তারা ইকোনমিক্যালি যারা পিছিয়ে আছেন তাদেরকেও, এবং এই দুটো বিষয়ের ওপরে যা আবেদন করার যা বিষয় আমরা আশ্রম থেকে বলে দেবো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো এরকম স্কলারশিপ তোমাদের প্রয়োজন বা তোমাদের বন্ধু বান্ধবীদের প্রয়োজন, আমাদের সঙ্গে যোগাযোগ করো। হাতে সময় নেই, আজকে 9 তারিখ, 15 তারিখের মধ্যেই আমরা গোটা বিষয়টাকে কেন্দ্র করবো। আগের বছর আমাদের আশ্রম থেকে 19 জন মতন স্কলারশিপ পেয়েছে। 20 জনের কোটা ছিল, একটা পরীক্ষা হয়েছিল, তাদের মধ্যে থেকে 20 জনের মধ্যে 19 জন পাস করে আশ্রম থেকে স্কলারশিপ পেয়েছে। আচ্ছা, এবং তোমাদের কারোর তাহলে কোনো প্রশ্ন আর নেই? তাহলে আমরা এরপরে
স্যার আসা যতক্ষণ না আসছেন আমরা প্রোগ্রামটাকে চালিয়ে নিয়ে যাব। স্যারের একটু জ্যামের জন্য আসতে দেরি হচ্ছে। আমাদের সেবাব্রতীরাও এর মধ্যে বক্তৃতা রাখবেন, এবং তোমরা যদি প্রশ্ন উত্তর কারুর প্রশ্ন এসে থাকে, আমাদের প্রশ্ন উত্তর পর্বের কিছু অভিজ্ঞতা রয়েছে। সেটা হচ্ছে প্রথম কেউ বলে না, একটা দুজন সরগর হয়ে গেলে তারপর থেকে অনেকেই বলতে থাকে। তো এখনো যেহেতু সময় রয়েছে, আবারও অনুরোধ করব প্রশ্ন উত্তরের জন্য, কোনো জোর নেই। কারোর যদি মনে কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আগের বছর দেবদুই পায়ন আমাদের প্রশ্ন করেছিল, আমাদের প্রশ্নের উত্তরের কিন্তু একটা ইতিহাস রয়েছে, যে যারাই প্রশ্ন করেছে তারা কোনো না কোনোভাবে আমাদের আশ্রমের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, আচ্ছা আগে থেকেও। তো তোমাদের যদি কারোর প্রশ্ন থাকে তোমরা করো, না হলে আমি স্যারকে একটা প্রশ্ন করছি প্রথমে। সেটা হচ্ছে স্যার, আমরা এরকম যুব পাঠচক্র চালিয়ে নিয়ে যাচ্ছি, ছেলেপুলেরা আসছে, সবই হচ্ছে, কিন্তু আমরা পজিটিভ ভাইবও দেখতে পাচ্ছি যে তারা বিবেকানন্দ পড়তে আগ্রহী, কিন্তু তাদের জীবনে যে শুধুমাত্র বিবেকানন্দকে তারা একটা এই সেবা কাজের প্ল্যাটফর্ম হিসাবেও ভাবছে, উইচ ইজ ভেরি গুড। কিন্তু ব্যক্তিগত পড়াশোনা থেকে শুরু করে নিজের গঠনেও তো বিবেকানন্দ একটা অপরিহার্য অঙ্গ। তা সেবা কাজ ছাড়াও নিজেকে গঠন করতে বিবেকানন্দ কতটা অপরিহার্য, এবং বিবেকানন্দকে পড়ে বা স্বামীজির সংস্পর্শে এসে কিভাবে কেউ নিজের ব্যক্তিগত সাকসেসের ক্ষেত্রেও উপকৃত হতে পারে, মানে কেরিয়ারের ক্ষেত্রেও, পড়াশোনার ক্ষেত্রেও। দেখো, যদি বিবেকানন্দ না পড়ে সেবা কাজ করো, তাহলে এই সেবা কাজের বয়স 3 থেকে 5 বছর, তারপরে আর সেবা কাজ কেউ করবে না। দেখবে ব্যাচে ব্যাচে সেবা কাজ হচ্ছে। তোমার সোয়েটার প্রকল্প প্রথমবার 10 জন করলো, পরের বার যেই 20 জন করলো, তুমি হেড কাউন্ট করে বললে আমি অনেক বেশি সফল, কিন্তু সেটা 20টা নতুন লোক, প্রথম 10 জন হারিয়ে গেছে। বিবেকানন্দ পড়লে কি হয় জানো, অনেক কটা জিনিস হয়। যেমন ধরো, বিবেকানন্দের ইংরেজি অসম্ভব আধুনিক ইংরেজি ছিল। যদি রোজ বিবেকানন্দ পড়ো, দেখবে ইংরেজিটা ভালো করে লিখতে পারছো। যদি রোজ বিবেকানন্দ পড়ো, দেখবে বাংলার এক্সপ্রেশনটা অনেক ভালো হয়েছে। আমি একটা বই লিখছি বিবেকানন্দের ওপর, বিষয়বস্তু রিপোর্টার বিবেকানন্দ। আমি তো খবরের কাগজে রিপোর্টারি করে গেলাম 3 দশক ধরে। রিপোর্টারের যে চোখ তৈরি হয়, তুমি একটা জিনিস দেখো, আমি একটা রিপোর্টার হিসেবে সম্পূর্ণ অন্য অ্যাঙ্গেল থেকে যে জিনিসটা দেখি। বিবেকানন্দ পড়লে কি হয়, এই অ্যাঙ্গেলগুলো পাল্টে যায়, তোমার দৃষ্টি পাল্টে যায়, আর তুমি দেখবে আস্তে আস্তে অ্যানালিটিক্যাল হয়ে যাচ্ছ, জাজমেন্টাল নয়। এইটি ভারতবর্ষের সবচেয়ে বড় ত্রুটি। স্বামীজি একটি চিঠিতে লিখছেন পাশ্চাত্য থেকে, যে এদেশের সুবিধে এই যে এরা খুব নতুন জিনিসকে গ্রহণ করে, তাই একজন চলে গেলে অনায়াসে আরেকজন এসে তার জায়গাটি পূরণ করতে পারে। আমরা নতুনকে নিই না, তাই একজন চলে গেলে বহু বছর আরেকজনের জন্য অপেক্ষা করতে হয়। তুমি দেখবে যে আশ্রমগুলো চলে, এই আশ্রমগুলো সব একটি ব্যক্তি কেন্দ্রিক। সেই ব্যক্তিটি যেই চলে যায়, আশ্রম উঠে যায়। সেটা আশ্রমের ক্ষেত্রে। তোমাদের একটা বড় ক্ষেত্রে বলি, দেবাশিস সেন বলে একজন আইএএস অফিসার ছিলেন। তিনি নিউ টাউনটা তৈরি করেছিলেন। নিউ টাউনে যে ইকো পার্ক আছে, সেটা ভারতবর্ষের সবচেয়ে বড় সোশ্যাল আরবান পার্ক। দেবাশিস সেন রিটায়ারমেন্টের পর এক্সটেনশন পেয়েছিলেন, এবং তার এক্সটেনশনও শেষ হয়ে গেছে। এই 2 মাসের মধ্যে ইকো পার্কে সেই ঔজ্জ্বল্য আর নেই, কারণ পরে যিনি এসছেন তিনি সেই সিনসিয়ারলি কাজ করেন না। যদি গ্রামের দিকের হাসপাতালগুলো যাও, দেখবে কিছু জায়গায় হাসপাতাল চমৎকারভাবে চলছে। কেন চলছে? যিনি হাসপাতালটি চালাচ্ছেন তিনি খুব মন দিয়ে চালান, তার পরের জন যিনি আসেন তিনি দায়সারাভাবে চালান, অতএব হাসপাতালটা ভেঙে পড়ে। বিবেকানন্দ পড়লে এই দায়সারা ভাবটা চলে যায়, তখন প্রত্যেকটা কাজকে ভালোবেসে করার ইচ্ছে হয়। এই যে আমরা পড়াশোনা করি না, কেন করি না বলো তো? আমরা পড়াশোনাটাকে ভালোবাসি না বলে। মাস্টার মশাইরা বা বাবা মারা সেই ইন্সপিরেশনটা আমাদের দিতে পারেন না যে পড়াশোনাকে ভালোবাসতে হবে। একবার যদি ভালোবেসে পড়াশোনা করা যায়, তাহলে দেখবে পড়াশোনায় কখনো বোর্ডাম আসবে না, এবং তোমার জ্ঞানের স্পৃহা বেড়েই চলবে। আর যে কোনো সভ্য সমাজে নলেজ ইজ পাওয়ার। তুমি যত জানবে তত দৃঢ় হবে, যত দৃঢ় হবে তত নিঃস্বার্থপর হবে, যত নিঃস্বার্থপর হবে তত প্রতিটি কাজ পুজোয় রূপান্তরিত হবে,
যত প্রতিটি কাজ পুজোয় রূপান্তরিত হবে তত তুমি বড় মানুষ হয়ে উঠবে। বিবেকানন্দ পড়লে একটি মানুষ বড় মানুষে রূপান্তরিত হয়। পার্থ প্রশ্ন যেটা করেনি, আমি সেই না করার প্রশ্নটা উত্তর দিচ্ছি। যেমন সেবা কাজ চলছে খুব ভালো, আমি পার্থকে বলবো যে প্রত্যেক বছর 4টে করে যুব সম্মেলন করা, সেমেস্টারে যুব সম্মেলন। যদি 4টে না হয় 3টে যুব সম্মেলন, 4 মাস পর পর যুব সম্মেলন, তাহলে দুটো জিনিস হয়। এক হচ্ছে কতটা বিবেকানন্দ পড়া গেল তার একটা মূল্যায়ন হয়, আর যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যেহেতু 4 মাস পর পর সকলের সঙ্গে সকলের দেখা হবে, তাই আদর্শটা আরো দৃঢ় হয়ে যায়। সেই আদর্শ দৃঢ়টা থাকা খুব দরকার। স্বামীজি সবসময় বলতেন, তিনি মানে শ্রীরামকৃষ্ণ আমাকে যেভাবে ভালোবাসেন, আমি যেভাবে তোদের ভালোবাসি তোরাও সেইভাবে মানুষকে ভালোবাসবি। যখন সবাই একটা আদর্শের পিছনে যায়, যদি মাঝে মাঝে পরস্পরের দেখা হয়, যদি আলোচনা হয়, তাহলে দেখবে যে কোনো জিনিস অনেক সুষ্ঠুভাবে, অনেক সুদৃঢ়ভাবে পালিত হচ্ছে। আর কারোর কোনো প্রশ্ন আছে? 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন, সেই বক্তৃতার প্রভাব আমেরিকাবাসীর উপর কিরূপ পড়েছিল? সেই বক্তৃতার প্রভাবে আমেরিকাবাসী ভারতকে কি দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেছিল? বই পড়িস? স্বামী বিবেকানন্দের বই পড়িস? সম্প্রতি একটা বই বেরিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান একটি বই লিখেছেন। বইটির নাম গুরু টু দ্য ওয়ার্ল্ড, লাইফ অ্যান্ড লিগেসি অফ বিবেকানন্দ। লেখিকার নাম রুথ হ্যারিস। এই বইটা যদি পড়িস, দেখবি বিবেকানন্দ এখনো কিভাবে আমেরিকাকে ইনফ্লুয়েন্স করে যাচ্ছেন। একজন বিখ্যাত আমেরিকান লেখক লিখেছিলেন যে কলম্বাস আমেরিকার মাটি আবিষ্কার করেছিলেন, আর বিবেকানন্দ আবিষ্কার করেন তার আত্মাকে। বিবেকানন্দের যখন জন্ম ১৫০ হয়েছিল ২০১৩ সালে, তখন ওয়াল স্ট্রিট জার্নাল, পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিজনেস জার্নাল, তারা লিখেছিল যে 4 জন আমেরিকানের মধ্যে কোথায় মিল রয়েছে। জেডি স্যালিঙ্গার, ক্রিস্টোফার ইশারুট, জর্জ হ্যারিসন, গ্রেটা গার্বো। জর্জ হ্যারিসন বিটলসের একজন গায়ক ছিলেন, গ্রেটা গার্বো বিখ্যাত অভিনেত্রী ছিলেন, জেডি স্যালিঙ্গার এবং ইশারুট তারা দুজনেই আমেরিকান সাহিত্যিক ছিলেন। তারা লিখছে যে সকলের মিল হচ্ছে এরা বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। আমেরিকাতে এখনো প্রচুর ছেলেমেয়ে, আমাদের থেকে বেশি সংখ্যক ছেলেমেয়ে বিবেকানন্দের কথা পড়ে, আমাদের থেকে বেশি সংখ্যক ছেলেমেয়ে বিবেকানন্দকে জানবার চেষ্টা করে এবং অনুসরণ করার চেষ্টা করে। আমাদের দেশে কিছুই হয় না। এই যে তুই আজকে এখানে এসেছিস, তোর নাম কি? আমার নাম সৌহিত্য দত্ত। আচ্ছা, তোর স্কুল থেকে মাস্টারমশাইরা পাঠিয়েছেন, বাবা মা পাঠিয়েছেন। দেখবি বাড়িতে গিয়ে যদি বিবেকানন্দের বই বেশি পড়িস, বাবা মা বলবেন পড়বি না, সন্ন্যাসী হয়ে যাবি, ব্যাস 12টা বেজে যাবে। যখন বাড়িতে যাবি, যখন একটু বড় হবি, যখন দেখবি একটা তোর বন্ধু ক্রিকেট খেলছে বা ফুটবল খেলছে, তুই তখন বাড়িতে বসে বিবেকানন্দের বই পড়ছিস। বাবা মা গুরুজনরা কি বলবেন, অত বই পড়িস না, সন্ন্যাসী হয়ে যাবি। ওই যে তোর 12টা বাজবে, কেউ আর তোকে বাঁচাতে পারবে না। কিন্তু সেই মনের দৃঢ়তা যদি থাকে যে না আমি পড়বো, আমি জানবো, তাহলে কেউ আটকাতে পারবে না। বিবেকানন্দ পড়তে গেলে যেহেতু স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটা, তাই নিজেকে আগে শক্তিশালী হতে হবে যে আমি কোনো চাপের কাছে নতি স্বীকার করব না। আমি তো এত বছর খবরের কাগজে চাকরি করে গেলাম, খবরের কাগজের জগতে অনেক প্রলোভন আছে, সেই প্রলোভনটাকে জয় করতে পেরেছিলাম, এবং যেহেতু সেই প্রলোভনের পথে পাখিনি, তাই কেউ আমাকে জোর করে হাঁটাতে পারেনি। মানুষ নিজেই নিজের বিপদ ডেকে আনে। মনে রাখবি, যেখানে যেখানে মানুষের অধোগতি, সেখানে সে নিজের ইচ্ছে সেটাকে বেছে নিয়েছে। সেরকম করিস না। বিবেকানন্দ পড়, বিবেকানন্দকে জান, বিবেকানন্দের কথা ভাব, এবং ব্যক্তিগত জীবনে বিবেকানন্দকে প্রয়োগ করার চেষ্টা কর। কোন ক্লাসে পড়িস তুই? ক্লাস 9। একটা বই বাড়িতে কিনে নিতে বলবি। বইটির নাম ভারতে বিবেকানন্দ। বিবেকানন্দ আমেরিকা থেকে এসে ভারতে যে 24খানা বক্তৃতা দিয়েছিলেন,
সেই 24টা বক্তৃতায় বইটার মধ্যে আছে। যদি ইংরেজিতে পড়িস তাহলে বইটার নাম লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়া, আর বাংলায় নাম ভারতীয় বিবেকানন্দ। পড়া শুরু কর, দেখবি ভালো লাগছে। আস্তে আস্তে বিবেকানন্দ সাম্রাজ্যে ঢুকে পড়বি। আমার টেলিফোন নম্বর পার্থ জানে, আমার সঙ্গে যোগাযোগ করবি। যখনই কোনো সমস্যা হবে বিবেকানন্দকে নিয়ে, আমি নিশ্চয়ই তোর সমাধানের চেষ্টা করব। কেমন? একদম স্যার, আমাদের সাথে সবসময় আরো একটা প্রশ্ন আছে। সৌভিক আমাদের সেবাব্রতী সৌভিক পান একটা প্রশ্ন করবে, বল। সৌভিক আমাদের সেবাব্রতী সৌভিক পান একটা প্রশ্ন করবে, বল। স্যার, আমার প্রশ্ন আছে, আমাদের যে স্বামী বিবেকানন্দ আদর্শ সেভাবে চলছি, কিন্তু প্রশ্ন হচ্ছে বর্তমান যুব সমাজের সামনে যা সমস্যা, আমাদের দেশ শুধু নয় আমাদের বিশ্বের কাছেও যে যুব সমাজের সমস্যা আছে, সেই সমস্যার জন্য আমাদের বিবেকানন্দ পরবর্তী মানে ওনার আদর্শ যে ধারা চলছে সেই অনুসারে আমরা কাকে আইকন মানব? এই আদর্শগুলো কিভাবে জীবনে যে অ্যাপ্লাই করতেন, যে ধর্মকে আমরা আপনি আচুর্য ধর্ম অপরের শিখায় যেটা বলা হয়, এই বর্তমান পরিস্থিতিতে কাকে আমরা আইকন মানব? যদি বিবেকানন্দকে বিশ্বাস করে বিবেকানন্দকে মানবে। কোনো যুগেই যুব সমাজ ভালো অবস্থায় ছিল না। যুব সমাজরা চিরকাল বিপদের মধ্যেই থাকে, কারণ গুরুজনরা মনে করে এরা বোগাস। আর যেহেতু যুব সমাজদের মধ্যে কোনো পারস্পরিক যোগাযোগ নেই, তাই তার কোনো আদর্শ খুঁজে পায় না। বিবেকানন্দ পড়লে কি হয় জানো? মানসিক গঠনটা বেড়ে যায়। এই যে ধরো তোমরা যেভাবে বড় হও, তোমরা তো ফুটবল খেলো না, খেলো ওই ছোটবেলা, এত বড়বেলা হওনি তো, এখনো তো ছোটই আছো। সেই ছোট বয়সে দেখবে আর কালেকটিভ স্পোর্ট থাকছে না। আমি একটা মিশনারি স্কুলে পড়তাম, বুঝলে, সাংঘাতিক ভালো মিশনারি স্কুল। আমরা টিফিনে ফুটবল খেলতে হবে বলে স্যান্ডেল শু পরতাম, কারণ জুতো খুলতে সময় লাগবে, এবং খেলাধুলার মধ্যেই আমরা ছিলাম। যেহেতু আমরা খেলাধুলার মধ্যে নেই, তাই আমরা কালেকটিভ স্পোর্টে আর বিশ্বাস করি না। দেখবে প্রচুর লোক টেনিস খেলে, গলফ খেলে, টেবিল টেনিস খেলে, কিন্তু ফুটবল খেলে না, এবং মাঠগুলো ফাঁকা থেকে যায়। ফাঁকা থাকার কারণই হচ্ছে আমরা আদান প্রদানে বিশ্বাস করি না। আদান প্রদানে বিশ্বাস করতে শুরু করো, দেখবে জীবনটা অনেক পরিপূর্ণ হয়ে গেছে এবং নতুনভাবে নিজেকে চিনতে পারছো। বুঝলে? ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আর কারোর কোনো প্রশ্ন আছে? দেবদুই পায়ান, ওকে। আমার প্রশ্ন হচ্ছে যে আমার সঙ্গে বিবেকানন্দের পরিচয় হয়েছে 2-3 বছর আগে। কারণ তার আগে বিবেকানন্দ মানে আমার কাছে ছিল 12ই জানুয়ারি ছুটি, আর বিবেকানন্দ 12ই জানুয়ারি ওটার জন্য কুইজ হবে, তার জন্য পড়াশোনা। আপনার বিবেকানন্দের সঙ্গে, আসল বিবেকানন্দের সঙ্গে পরিচয় কখন হয়েছিল, বা আপনার রিয়েলাইজেশন কখন হয় যে হ্যাঁ, যে এই বিবেকানন্দের এই তত্ত্বটা আমাদের দেশকে পরিবর্তন করতে পারবে? 1976 সালে ক্লাস 9-এ পড়ি, তখন বিবেকানন্দের সঙ্গে পরিচয় হয়। তখন মনে হয়েছিল যে বিবেকানন্দ ছাড়া কিছু পড়ার দরকার নেই, এবং সেটা এখনো বিশ্বাস করি। এত বছর ধরে বিবেকানন্দকে নিয়েই আছি ভাই। স্বামী রঙ্গনাথানন্দজি আমাকে বলেছিলেন, স্বামীজি পড়ো, দেখবে সারা পৃথিবীর জিনিস সবকিছু স্বামীজির মধ্যে পাবে। আমি ব্যাপক পড়াশোনা করি, কিন্তু তার সাথে বিবেকানন্দটাকে ধরে। বিবেকানন্দ রোজ পড়ি এবং অন্যান্য জিনিসও পড়ি, এবং এই যে পড়ার প্রতি একটা আগ্রহ, এটা বিবেকানন্দ তৈরি করে দিয়েছেন। এবং আমি বিশ্বাস করি যদি স্বামীজি পড়ানো যায় তাহলে সমাজের পরিবর্তন ঘটানো সম্ভব। ডক্টর সোমনাথ ভট্টাচার্য স্যার কিছুক্ষণের মধ্যেই আশ্রমে আসবেন, আমাদের ওনার বক্তৃতা শুরু হবে। তার আগে যদি স্যার যতক্ষণ আছেন আমাদের সাথে, যদি কোনো প্রশ্ন থাকে, এই সুযোগ তোমরা হ্যাঁ নিশ্চয়ই আর বারবার পাবে। স্যারও আসবেন, আমরাও নিঃসন্দেহে সেমিস্টারে যুব সম্মেলন করব, এটা আমরা এখন থেকেই অ্যানাউন্স করছি। হয়তো এত বড় করে হবে না, তোমাদের তো নাম্বার তো রইলেই, আমরা যোগাযোগও করে নেবো। যারা পরে এসেছো তাদের রেজিস্ট্রেশন এখনো হয়নি, আমরা লাঞ্চের সময় তাদেরও রেজিস্ট্রেশনটা করিয়ে নেবো। অতএব কারো কোনো যদি প্রশ্ন থাকে কেউ করতে পারো। আর কারো আমাদের সেবাব্রতীদের মধ্যে থেকে যারা সেবা কাজ রেগুলারলি করতে গিয়ে যদি কোনো রকম বাধার তোমাদের সম্মুখীন হয়েছে হয়তো, বা কোনো প্রশ্নের উদ্রেক হয়েছে, এরকম সেবাব্রতীদের মধ্যে থেকে যদি কেউ থাকো যারা আমাদের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে থেকে যদি কারোর কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, শান্তনু, সেবাব্রতী শান্তনুর প্রশ্ন আছে। নমস্কার স্যার। অনেক কিছু নিয়ে স্বামীজিকে নিয়ে চর্চা হলো, জানলাম আপনার থেকে। এর ওপরে আর কিছু বলার নেই, কিন্তু একটা ছোট কথা, কিভাবে এই যে আজকের 21 শতকে দাঁড়িয়ে আমরা ছাত্র যুবরা মোবাইল ফোনে আবদ্ধ হয়ে যাচ্ছি, খেলার মাঠটাকে বাদ দিয়ে,
এটার জন্য আপনি কি সাজেশন দেবেন স্বামীজিকে নিয়ে? দুটো সাজেশন দেবো। পরস্পরের মধ্যে আড্ডাটা বাড়িয়ে দাও, তাহলে মোবাইল ফোনের দিকে নজর যাবে না। আর বই পড়তে শুরু করো, তাহলে ফাঁকা সময়টা আর হোয়াটসঅ্যাপ আর ফেসবুক করে যাবে না। দেখো, মানুষ সব সময় না একটা কিছু নতুন চায়, তাতে কোনো দোষ নেই। মোবাইল ফোন কি করে, নতুন জিনিস দেয় তো, এর থেকেও নতুনতর জগৎ আছে। একবার যদি বই পড়তে ভালো লাগে, একবার যদি পরস্পরের গল্প করতে ভালো লাগবে, দেখবে মোবাইলের দিকে নজর যাচ্ছে না। মোবাইলের ক্ষতি কি করে জানো? মোবাইল একটা বড় ক্ষতি করে। যখন তুমি কোনো জিনিস পড়ো, কোনো গান শোনো, কোনো কবিতা পড়ো, তোমার এক্সাইটমেন্টটা ধীরে ধীরে হয়। সেটা স্বাভাবিক। একটা বই পড়ছো, ধরো তুমি বঙ্কিমচন্দ্র পড়ছো, প্রথমে বুঝতে পারছো না, তারপর বুঝতে পারলে, এই করে এক্সাইটমেন্ট হয়ে এক্সাইটমেন্টটা তোমার বাড়তে থাকে। মোবাইল ফোন কি করে, ঝড়ের মতো এক্সাইটমেন্ট বাড়িয়ে দিয়ে নামিয়ে দেয়। এটা শরীরটা এফেক্টেড হয়, যে কারণে কোনো সভ্য দেশে এই র্যাম্পেন্ট ইউজ অফ মোবাইল নেই। আমরা যেহেতু হালে এটাকে পেয়েছি, আমরা র্যাম্পেন্ট ইউজ করছি। মোবাইল ফোন খুব কাজের জিনিস, তুমি যদি সেটাকে র্যাশনাল ইউজ করো। যখন ব্যবহার করবে, কাজের জন্য ব্যবহার করছো, মোবাইলে কোনো তুলনা নেই। কারণ মোবাইল সংযোগের একটা বড় মাধ্যম। গোটা পৃথিবীর সঙ্গে তুমি যে যুক্ত হয়ে রয়েছো, সেটা এই ফোনের মাধ্যমে। সেটা দোষের না, দোষের হচ্ছে এর অপব্যবহার। ব্যবহারটাকে যদি নিয়ন্ত্রিত করা যায়, তাহলে অনেক ভালো জিনিস। আর যদি মেশো বন্ধুদের সঙ্গে গল্পগুজব করো, তাহলে দেখবে তুমি মোবাইল ফোনের এই যে তার যে ইল এফেক্টস রয়েছে, তা তুমি বেরিয়ে আসতে পারবে। ইল এফেক্টস থেকে তোমার বেরিয়ে আসতে হবে। তো আজকেই আর কলকাতায় খুব বড় অনুষ্ঠান হচ্ছে, যে মানুষের যুবক যুবতীদের ঘুম কমে যাচ্ছে, স্লিপ অ্যাপনিয়া। কেন ঘুম কমে যাচ্ছে? ঘুমিয়েও ভাবছে এই বুঝি মেসেজ আসবে, টিং টিং করে মোবাইলে শব্দ হবে, সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যাচ্ছে। ঘুমটা আসছে না, সম্পূর্ণ বডি সাইকেলটা পাল্টে যাচ্ছে। এবং তাই নিয়ে আছে কলকাতায় যারা স্লিপ এক্সপার্টস, তারা একটা বড় কনফারেন্স করছেন কলকাতায় একটি বড় হোটেলে, যে কি করে এর থেকে আমরা বেরিয়ে এসে যুবক যুবতীদের একটা ঘুমের ব্যবস্থা করতে পারি। এর কোনোদিন সমস্যা ছিল না, এখন সমস্যা হয়েছে ভাই। কারণ মোবাইল হচ্ছে পৃথিবীতে একমাত্র প্রাইভেট ইকুইপমেন্ট। আর কোনো ইকুইপমেন্ট প্রাইভেট না। আলোটা সবাই দেখতে পাচ্ছে, বাড়িতে টেলিফোন সবাই ব্যবহার করতে পেত। মোবাইল হচ্ছে প্রাইভেট ইকুইপমেন্ট। প্রাইভেট বলে এত যত্ন করে রাখে। তুমি একদিন বাড়ি থেকে মোবাইল ছাড়া যাও, তোমার মনে হবে যেন প্রাণটাই বেরিয়ে গেছে। বাড়িতে ছুটে আসবে মোবাইলটা নিতে, কিন্তু বই ফেলে গেলে সেটা আসবে না, কলম ফেলে গেলে সেটা আসবে না, কিন্তু মোবাইল ফেলে গেলে আসবে। হ্যাঁ, এই মোবাইল সম্পর্কে একটা কথা বলি। আমি যখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়তাম, তখন তোমরা আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনো, যে আমি মানুষটা কত মানে সোশ্যাল মিডিয়ায় কতটাই অ্যাক্টিভ থাকি। সবসময় ফেসবুক হোয়াটসঅ্যাপ ছাড়া আমার দিন চলতো না, বা বর্তমানেও চলে না। কিন্তু যখন আমার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আমি পড়তে যাই, আমাদের স্মার্টফোন অ্যালাউ ছিল না। আমাদের একটা ছোট্ট কিপ্যাড ফোন দেয়া হতো, তাও একটা নির্দিষ্ট সময়ের জন্য। ওই সময়ের মধ্যে বাড়িতে ফোন করা বা মেসেজ করা ওই সময় করতে হতো। তো প্রথম তো ছেড়ে সত্যিই থাকতে পারতাম না, মনে হতো কবে বাড়ি যাব। এটা কোনো স্পেসিফিক কারণে নয়। আমি ভাবছি যে কি এমন কারণে আমি ফোন ছাড়া থাকতে পারছি না। অ্যানালাইসিস করে দেখলাম কোনো স্পেসিফিক কারণও কিন্তু নেই, ওটা একটা হ্যাবিট হয়ে গেছে। তারপরে কি হলো, আস্তে 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 এমন একটা সময় চলে এলো, যখন মনে হলো যে মোবাইল ছাড়া আমি দিব্যি থাকতে পারি। তখন একটা অদ্ভুত আনন্দ হতে শুরু করলো, যে আমার সুখ, আমার ব্লিস কোনো কিছুর ওপর ডিপেন্ডেন্ট নয়। আমি যদি মনে করি আমি ভালো থাকবো, আমি মোবাইল ছাড়াই ভালো থাকতে পারি। এখনো আমার মোবাইলে আমি সারাদিন থাকি, কিন্তু কেউ যদি আমার থেকে ফোনটা নিয়েও নেয়, এখন আমার কিচ্ছু যায় আসে না। ওই জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেছে। সাথে আরো একটা কি হয়েছে, লোকে বলে যে স্কুল জীবনের মতো ভালো বন্ধু আর হয় না। সেটা আমাদের স্কুল জীবন সম্পর্কে খুবই সত্যি। কারণ আমাদের স্কুল জীবনটা, যে স্কুলের মাধ্যমে বা পড়ার ব্যাচে যে সময়গুলো কাটতো, সে সময় অত মোবাইল ফোনে দাপাদাপি ছিল না। কাজে আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কগুলো খুবই ভালো ছিল। সেই জিনিসটা আবার নরেন্দ্রপুরে গিয়ে পেয়েছি, যেটা আমি কলেজ লাইফে পাইনি। সব বন্ধুরাই হয়তো একসঙ্গে বসতাম, প্রত্যেকেই গেম খেলছি, প্রত্যেকের হাতেই ফোন। কিন্তু এখন কোনো বন্ধুকে, কলেজের বন্ধুকে দেখতে পাচ্ছি না বলে, বা কোনো যোগাযোগ নেই বলে আমার কোনো দুঃখই নেই। আমার মনে হচ্ছে ডাইরেক্ট আমি একদম স্কুল লাইফ থেকে আবার মাস্টার্সে চলে গেছি, মাঝখানে আমার কোনো শিক্ষা জীবনই নেই। কিন্তু নরেন্দ্রপুরে গিয়ে আমার যেটা হলো, প্রত্যেকের সঙ্গে, যেহেতু আমাদের কাছে স্মার্টফোন নেই, আমাদের অবসর সময় কাটানোর জন্য প্রচুর সময়, কখনো সুইমিং পুলে দাঁড়িয়ে গল্প করছি, কখনো জিম করতে করতে কথা বলছি। আমাদের মধ্যে কমিউনিকেশনটা প্রচুর হয়েছিল, যার জন্য সেই বন্ধুত্বগুলো সেই স্কুল জীবনের মতো রয়ে গেছে। আমরা প্রত্যেকেই হয়তো
বন্ধুত্বর পরিসরে মিশছি, কিন্তু একটা সময় দেখবো যে এই বন্ধুত্বগুলোর মাঝখানে কেমন যেন মোবাইল এসে দাঁড়িয়েছে এবং আমরা এর জন্য ওই বন্ডগুলো অনেকটা হারাচ্ছি, আমাদের ইমোশনটা অনেকটা তাদের প্রতি কমে যাচ্ছে। এটা আমরা এখন বুঝবো না, যখন তাদের থেকে আমরা দূরে থাকবো। আমি প্রায় চীনের বর্ডারে 3 মাস কাটিয়ে এলাম কোন একটা কাজের জন্য, তখন গিয়ে আমি মনে করলাম যে কাদেরকে মিস করছি বা করছি না। দেখলাম যাদের সঙ্গে আমার সোশ্যাল মিডিয়ায় রিলেশন বা কোনো না কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ, তাদেরকে দিব্যি আমি ভুলে থাকতে পারছি, কিন্তু এই আশ্রম থেকে শুরু করে যাদের সঙ্গে আমার ব্যক্তিগত নিয়মিত সামনাসামনি কথা হতো তাদেরকেই মিস করছি। তো এইখানে দাঁড়িয়ে মোবাইল নিয়ে বললো বলে এতটা কথা, মোবাইল আমরা নিশ্চয়ই ব্যবহার করব, কিন্তু আমাদের নিজেকে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আমার আনন্দ দুঃখ সবকিছু মোবাইল নির্ভর হয়ে পড়ছে কিনা। এটা একটা। আর কারোর কোনো প্রশ্ন রয়েছে? আচ্ছা, মনীষা ভট্টাচার্য। আমাদের মধ্যে ডক্টর সোমনাথ ভট্টাচার্য স্যার উপস্থিত হয়েছেন, তিনি মঞ্চে আসবেন, আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হলে স্যার বলবেন। স্যারকে আমরা স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, স্যারকে আমরা ডক্টর সোমনাথ ভট্টাচার্য, সায়েন্টিস্ট, ডিআরডিও, এবং সবাই আমরা উঠে দাঁড়িয়ে স্যারকে সম্বোধন জানাবো। আচ্ছা, স্যারকেও একটু ধন্যবাদ জানানো হবে। তরুণ স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপনের জন্য কোয়েল প্রামাণিককে ডেকে নেব, সেবাব্রতী কোয়েল, এবং তার সাথে সোমনাথ স্যারকে বরণও হবে, বরণ এবং ধন্যবাদ জ্ঞাপন একই সাথে। স্যারকে বরণ করে নিচ্ছেন সেবাব্রতী কোয়েল। আচ্ছা, আমাদের আশ্রমের প্রেসিডেন্ট শ্রী ঝন্টু হালদারকে মহাশয়কে অনুরোধ জানাবো তবলায় সঙ্গত করতে। আমরা সেবাব্রতী দোলনের আরেকটি গান শুনে নেব, তারপরেই আমরা স্যারের বক্তৃতায় চলে যাব। চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে কারণে, সংসার বিদেশে বিদেশীর বেশে কারণে, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর মোর কেহ নয় আপন, বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন, পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলেছ মনোজনে, মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ, সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে, লোভ মোহ আদি
অবসর পরম যতনে রাখো রে প্রহরী সমদম দুই জনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সাধু সঙ্গ নামে আছে পান্থধাম শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম পথভ্রান্ত হলে শুধাইবে সে পান্থ নিবাসী জনে যদি দেখো পথে ভৈরী আকার প্রাণপণে দিও দোহাই রাজার যদি দেখো পথে ভৈরী আকার প্রাণপণে দিও দোহাই রাজার সে পথে রাজার প্রবল প্রতাপ সমদরে যার শাসনে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে কেন কারণে সংসার বিদেশে বিদেশীর বেশে কেন কারণে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে। দোলনকে ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্বে আমরা একটাই প্রশ্ন নেব, বেশি সময় নেই, এরপরই আমাদের ধন্যবাদ জ্ঞাপন এবং মধ্যাহ্নভোজের ব্যবস্থা। কেউ কি প্রশ্ন করতে চায়? এখানে উপস্থিত আছে কেউ? ওকে, দেবদই পায়ন। ওকে, একটাই প্রশ্ন। নমস্কার স্যার, আমার নাম দেবদৈপায়ন চক্রবর্তী। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে এই যুব সমাজের যে ইয়াং সায়েন্টিস্ট, যারা সায়েন্টিস্ট হতে চায় বড় হয়ে, তাদেরকে আপনি কি পথ দেখাবেন? পার্থ, এরপরে আরেকটা প্রশ্ন হোক, কারণ ও ভীষণ সোজা প্রশ্ন দিয়ে দিয়েছে। না, যদি কারো থাকে এরপরে আরেকটা শুনে নেবো না হয়। দেবদৈপায়ন, বসো না। সায়েন্টিস্ট যদি কেউ হতে চায়, দেখো এখন সায়েন্সটা, মানে আমি জানি না তুমি কি জায়গা থেকে প্রশ্নটা করেছো, এখন সায়েন্স তো প্রায় সবাই নিতে চায় অন্য একটা কারণে, যে ওটাতে কেরিয়ারের মানে ভবিষ্যতের দিকে সুবিধা আছে, চাকরি টাকরি ইত্যাদি সমস্ত কিছু সুবিধা আছে। আর তুমি যদি একটু সিরিয়াস জায়গা থেকে বলে থাকো, তাহলে আমি দুটো জিনিস বলবো, যে কিনা সায়েন্টিস্ট হবে, একটা হচ্ছে যে তার মধ্যে ওই গবেষণার জায়গাটা থাকতে হবে, যে একটা নতুন কিছু করব, এই জায়গাটা না থাকলে ঠিক হয় না। আমাদের যখন সায়েন্স আমাদেরকে আকর্ষণ করে, তখন নিশ্চয়ই সায়েন্সের বিভিন্ন দিক সম্পর্কে আমরা এক্সাইটেড হই, ভালো লাগে, এবং তার সঙ্গে সঙ্গে একটা চিন্তা, ইনোভেটিভ সামথিং, যে আমি একটা কিছু করব, এই চিন্তাটা আমি যখন তোমার বয়সে ছিলাম তখন ওই চিন্তারই ষাট থাকতো, কারণ কি করবো রে ভাই, আর কে আমাকে বলে দেবে। কিন্তু এখন যদি আমি নেট ব্রাউজিং করি, তাহলে সাংঘাতিক জিনিস পাবো না? আমার যদি একটা ইলেকট্রিক সার্কিট ভালো লাগে, যে আমি একটু ওমস ল পড়েছি, কারশফস ল পড়েছি, তাহলে আমি নেটের মধ্যে দিয়ে যে ওমস ল, কারশফস ল জানা লোক একটা কি আধুনিক মানুষের ব্যবহারযোগ্য কি তৈরি করতে পারে, এরকম আমি হয়তো 100টা পেজ পেয়ে যাব। সুতরাং একটা নতুন কিছু উদ্ভাবনের জায়গা, এইটা ভীষণভাবে টানে। যেমন দেখেও থাকবে তুমি, হয়তো তুমি নিজে পার্টিসিপেট করেছো কিনা জানি না, যে এক্সিবিশনে আমি কিছুদিন আগে একটা গেলাম, ছোট ছোট ছেলেমেয়েরা এমন এমন জিনিস এক এক সময়তে করছে, আমি তখন তাজ্জব হয়ে যাচ্ছি, আর এই প্রিন্সিপালটা তো আমিও জানি, কিন্তু ওর মাথায় কোথাও স্ট্রাইক করেছে, ওখান থেকে ওইটা করেছে। সো আর ড্রাইভ টুয়ার্ডস ইনোভেশন, এইটা খুব কাজে লাগে, এটা একটা। আরেকটা হচ্ছে তোমার বয়সে এটা তোমার বোঝবার জায়গায় চলে এসছে, তোমার থেকে ছোটরা এতটা হয়তো ধরতে পারবে না, তুমিও খুব বেশি বড় নও, কিন্তু সেটা হচ্ছে যে যাই করি না কেন, ওই যেটা বলছিলাম, যে আমার মেধা, আমার বুদ্ধি, আমার শ্রম, এটা যেন ভারতবর্ষের কাজে লাগে। এই জায়গাটা যেন খুব দুঃখের হয়ে যাচ্ছে, তো যে আমরা সমস্ত শিখলাম টিকলাম করে বিদেশে চলে গেলাম, গিয়ে আমার পুরো এফার্টটাকে এইরকম একটা জিনিস ডেভেলপ করার পেছনে দিলাম,
যেটা দিয়ে একটা সাউথ কোরিয়ান কোম্পানি কি একটা চাইনিজ কি একটা আমেরিকান কোম্পানি এটাকে ডেভেলপ করলো, এবং সেটার জন্য আমি বিশাল টাকা পেলাম, ডলারে আমি বিশাল জিনিস পেয়ে গেলাম, মানে 2 পুরুষ পর্যন্ত বসে খেতে পারবে এরকম জায়গা আমি পেয়ে গেলাম। আর ওই জায়গায় ডেভেলপ করলাম, আমি যদি 10 টাকায় ডেভেলপ করি, কোম্পানি ওটাকে 35 টাকায় বিক্রি করছে, এবং বাবা মায়ের কষ্ট উৎপাদন করেও 35 টাকা দিয়ে সেটা কিনছে আমারই দেশের একটা ভাই বা বোন। এটা খুব দুঃখজনক। এটা হচ্ছে ব্যাক স্ট্যাবিং এর মতো, যে সে জানেও না পেছন থেকে গিয়ে স্ট্যাব করে দেওয়া হলো। কিন্তু আমাদের শিক্ষাটা ঠিক মতো ডিরেকশন পায় না বলে এই জিনিসটা হয়, যে ছেলে সে পরে বিয়ে করলো, একটা মেয়ে সে সংসার করলো, বিয়ে করলো, করে বিদেশে চলে গেল, ওদের সেই সন্তান হলো, এমনিতে সবটা ঠিক ছিল, কিন্তু ওর বাবা মা ওর দেশ ওকে তৈরি করবার জন্য যেটা দিল ওটাই তো বেঁচে খাচ্ছে। এ করে যে জিনিসটা তৈরি করলো, যে দাম, সেই দাম দিয়ে ওর দেশের গরিব লোক ধুঁকতে ধুঁকতে ওটা কিনছে। সুতরাং যাই করি, তাহলে কি বিদেশ যাওয়া বন্ধ করবো? তা নয়, কিন্তু বিদেশে যাবে, কিন্তু ওই স্বদেশের জন্য কিছু না কিছু ইনপুট দিতে হবে। এই জায়গাটা খুব ভাই আমার বুঝি যে ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, শোনো না, আমি বললাম যে দুজনের তো তোমার সঙ্গে পরেও কথা হতে পারে, তো এখন না খেয়ে যাচ্ছি না, বুঝলে তো, এটা হচ্ছে ব্যাপার। সুতরাং সেই সময়টা থাকছেই। আর কারোর কিছু থাকলে বলো। এই এই তো বড়দের মধ্যে থেকে এসছে। আচ্ছা, হ্যাঁ, ছোট্ট করে শুনে নিই, বলো। খবরে বলছিল যখন শুনছিলাম যে নাসার যে চন্দ্রযান অভিযান হয়েছিল, তো বলছিল যে মানে টাকা পয়সা কেন্দ্র সরকার বলুন বা রাজ্য সরকার সেভাবে সাপোর্ট দেয়নি আপনাদেরকে। তার সত্ত্বেও আপনারা যেটা চন্দ্রযানটা সফলভাবে উৎক্ষেপণ করতে পেরেছেন, সেই জন্য আমরা আমাদের ভারতবর্ষের যারা চন্দ্রযান অভিযান তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, কিন্তু এই যে নিঃস্বার্থভাবে তারা করেছে, তারা হয়তো খেতে পায়নি বা ঠিক মতো তাদের যেটুকু দরকার সেটুকু পায়নি, তারা যে এইভাবে নিঃস্বার্থভাবে করে গেছে, এটাই সব থেকে বড় কথা। ভেরি গুড, ভেরি গুড। এটা কি হয়েছে জানেন, আমি বসুন প্লিজ। এটা হচ্ছে একটা বড় কথা যে দেবদেবকেও যেটা বলবার চেষ্টা করছিলাম, বা ও যেভাবে ঘাড় নাড়ছিল, মনে হচ্ছিল ওর ভাবনা চিন্তার মধ্যে এগুলো আছে। সেটা হলো এই যে আমরা যখন কাজ করছি তখন একটা সময় আসে, জানো তো, দুরকম আছে। একটা হচ্ছে যে কাজ করতে করতে যদি বিরক্তি লেগে যায়, তখন মনে হচ্ছে দূর তরি আমাকে যে নাইট ডিউটি করব, বেশি টাকা দেবে, কিন্তু ভাল লাগছে না, আমি বাড়ি চলে যাই, টাকা চাই না। এটা হচ্ছে একটা বিরক্তির জায়গা আসতে পারে। আরেকটা হচ্ছে আকর্ষণের জায়গা আসতে পারে। সেটা হলো যে কাজটার প্রতি বিরাট আকর্ষণ, যে আমি নাইট ডিউটি করছি, তার জন্য ঘন্টায় কত করে দেবে অত হিসেব করছি না, কাজটার জন্য আকর্ষণ। এইটা ভারতবর্ষের জন্য কাজ করছি, এইটা ভেবে যখন এই আকর্ষণটা আসে বা যখন আসবে, তখন ভারতবর্ষের যে মা, ভারত মা, তার মুখে হাসি ফুটবে। সকলের জন্য এই বার্তাটা দিতে চাইছি যে যিনি যেখানে চাকরি করেন, যদি বড়দের কথা ভাবি, কেউ একটা স্টেট গভর্নমেন্টের কিছু করছেন, কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ করছেন, কেউ একটা বেসরকারি জায়গায় কিছু করছেন, কিন্তু এই যেগুলো আমরা কাজ করছি সেগুলো ভারতবর্ষের উন্নতির জন্য লাগছে, আমার রাজ্যের উন্নতির জন্য লাগছে। একটা মানুষ যখন চাকরি করবে, তখন সে যদি ভাবে যে এটা শুধু মাইনের জন্য করছি না, আমি মাইনে ছাড়া বাড়ি চলে যাবো তা নয়, কিন্তু শুধু মাইনের জন্য করছি না, এটার মধ্যে একটা সেবার ভাব আছে। আমি এটা যা করছি, যিনি ব্যাংকে কাজ করছেন তিনি যে মুহূর্তে ভাববেন যে একটা দাড়িওয়ালা গরিব রোগা লোক হয়তো মদ টদ খায়, তার একটা সেভিংস অ্যাকাউন্ট আমার এখানেতে আছে, এবং ওই মদ খায় বলে ওর পরিবারটা নষ্ট হয়ে যায়, ওর বউটা মাঝে মাঝে আসে, এই যেই ভাবতেই আরম্ভ করছেন, তখন কিন্তু তিনি ওই পরিবারটার প্রতি যে সহানুভূতিটা ওনার তৈরি হচ্ছে, ওই পুরুষ মানুষটির প্রতি, ওই ভদ্রমহিলার প্রতি, যে একে মদে খেয়ে ফেলছে আর ওর বউটা স্ট্রাগল করছে, এইটা যখন একজন ব্যাংকের কর্মচারীর নজরে আসবে, তখন কি হয় জানো, যে যদি 4:30 পর্যন্ত ওর ওয়ার্কিং আওয়ার্স হয়, তখন যদি ওদের কোনো কারণে, যে বউটা অনেক দেরিতে এসছে আর ওর কাজটা করে দিতে দিতে আমার 4:40-45 হয়ে যাবে, ওই 15 মিনিট যদি একটা লোক দেয়, তাহলে সে বুঝতে হবে যে অনেক দূর এগিয়ে গেছে, ও শুধু কাজটাকে কাজ ভাবছে না, ও দেশের সেবা ভাবছে, এবং সেইখানে যে 15 মিনিট দিচ্ছে, দোজ আর ভেরি গোল্ডেন 15 মিনিটস। স্যারকে ধন্যবাদ। আমরা একটু আগেই বলছিলাম যে আমাদের আশ্রমে যে একবারই আসে তার সাথে আমাদের পুরো পারিবারিক সম্পর্কই হয়ে যায়। তো স্যার প্রথম এলেন, স্যারকে আমরা আরো বারবার পাবো এই আশা রাখি, স্যারেরও আশা রাখি যে আমাদের সবাইকে খুব ভালো লেগেছে, আরো সময় কাটবে। অনুষ্ঠান আমরা পুরো একদম শেষের দিকে চলে এসেছি। ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাদের আশ্রমের সভাপতি শ্রী ঝন্টু হালদার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। এরপরে জাতীয় সঙ্গীত হবে সমবেত, এবং তারপরেই আমাদের মধ্যাহ্নভোজ হবে। এই জায়গাতেই হবে, আমরাই হাত লাগিয়ে সাজিয়ে নেব। ঠাকুরমা স্বামীজির অকুণ্ঠ প্রণাম জানিয়ে এবং মঞ্চে
এখন আমাদের মাস্টারমশাই আছেন আর তরুণ গোস্বামী চলে গেছেন, এনাদেরকেও প্রণাম জানাই। এনাদেরকে আমরা ইউটিউবে এবং বিভিন্ন আশ্রমে আমরা গিয়ে প্রোগ্রাম দেখেছি, ভালো লেগেছে এবং আশা করেছিলাম, তখন খুব ভাবতাম যে এনাদের যদি আমাদের আশ্রমে আনতে পারি খুব ভালো লাগবে। কিন্তু আজকে সেই ঠাকুরের কৃপায় আমরা তাদেরকে আনতে পেরেছি, আপনাদের সামনে উপস্থাপন করিয়ে তাদের সেই মূল্যবান কথা আমরা শুনেছি। এখন আমাদের আর সময় নেই, সেই সময় আমাদের শেষ, এখন আমাদের টাইম ওভার হয়ে গেছে, আমাদের এখন মধ্যাহ্নভোজের সময়। তো সেই ধন্যবাদ জ্ঞাপনটাকে আমরা একসাথে সবার জন্য জানিয়ে দিচ্ছি, যারা আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, যেসব ছেলেমেয়েরা প্রত্যেকেরই, আর আমাদের যারা সহযোগিতা করেছে, একসাথে সবারই একসাথে আমি ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠানটাকে ফার্স্ট হাফে শেষ করছি। এরপর দ্বিতীয় হাফে আমাদের একটা অনুষ্ঠান আছে, যেটা কুইজ কন্টেস্ট আছে এবং প্রজেক্টের মাধ্যমে কিছু দেখানো হবে। যারা থাকবেন অবশ্যই আমাদের এই প্রজেক্টগুলো দেখবেন, আশা করি আনন্দ লাগবে। সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, আর আগামীকালও আপনাদের সবার যেন এই আশ্রমে এই মঞ্চে যেন সবাইকে যেন দেখতে পাই, এই আশা রেখে আমি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। জাতীয় সঙ্গীত হওয়ার আগে কয়েকটা কথা বলে দিই। আমাদের এখানেই প্রজেক্টর লাগানো হবে, আমাদের সেবা কার্য কীভাবে আমরা করি তার কিছু ভিডিও রয়েছে, সেগুলো এখানে প্লে করা হবে, তোমরা খেতে খেতেই দেখতে পাবে। এরপরেই আমাদের মধ্যাহ্নভোজের ব্যবস্থা। তোমরা আজকে যারা এসেছো, আশা করি কালকেও তোমরা সবাই চলে আসবে। আজকে অনেকের একটু দেরি হয়ে গেছে, তোমরা অবশ্যই চেষ্টা করবে 9টায় এসে যাওয়ার, কারণ আমাদের ব্রেকফাস্ট পর্ব 9:30 থেকে 9:45 পর্যন্ত চলে। আজকে অনেকে দেরি করে এসেছে বলে আমরা ব্রেকফাস্টের ব্যবস্থা তাদের জন্য করতে পারিনি। আমাদের খাবার বেশি থাকা সত্ত্বেও সময়ের জন্য আমরা তাদের প্রাতরাশের ব্যবস্থা করতে পারিনি, তার জন্য দুঃখিত। এবং আশা করব কালকেও যারা আসছো, আশা করি সবাই আসবে এবং তোমরা আরও তোমাদের বন্ধুদেরকে নিয়েও আসবে, তারা টাইম মেনটেন করে এই সময়ের মধ্যে চলে এসো। কালকে উপস্থিত থাকবেন ডক্টর শুভব্রত ধর অধ্যাপক, তিনি আগের বছরও যুব সম্মেলনে এসেছিলেন, এবং বক্তা হিসাবে থাকবেন স্বামী ধেয়ানন্দজি, বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল। এছাড়াও আমাদের সেবাব্রতীরা যেমন বক্তব্য রাখলো তেমন রাখবে। আজ বিকেল 5টা থেকে রয়েছে সর্বসাধারণের কুইজ প্রতিযোগিতা। অনেকে দূর দূরান্ত থেকে এসেছো, যারা কাছাকাছি থেকে এসেছো বা দূর দূরান্ত থেকে এসেছো, তারা যদি থাকতে চাও আমাদের এই কুইজে পার্টিসিপেট করতে পারো, দেখতে পারো অন্তত, কারণ আমাদের প্রজেক্টরের মাধ্যমেই কুইজ হয়, খুব আকর্ষণীয়ভাবে একটা কুইজ হয়, এবং তোমরা থাকলে আমরা সবাই আনন্দিত হব। কালকে বিকেল 5টা থেকে বা 4টে থেকেই শুরু হয়ে যাবে বড়দের জন্য আছে ভক্ত সম্মেলন। এটা এবছর আমরা প্রথম আয়োজন করছি। তোমরা যদি চাও যে তোমাদের আজকের অনুষ্ঠান খুব ভালো লেগেছে, তোমাদের বাবা মায়েরও এরকম ভালো লাগুক, বা তোমরা তাদেরকে এই ভালো লাগাটা উপহার দিতে চাও, তাহলে কালকে বিকেল 4টের মধ্যে অবশ্যই তোমাদের বাবা মায়েদের এনো। যদি ওই অনুষ্ঠানে 50 টাকা করে টিকিটের ব্যবস্থা রয়েছে, ওই দিন সন্ধ্যেবেলা একটা টিফিনেরও ব্যবস্থা রয়েছে। তো আমাদের সবাই এর বাবা মাকেও আমরা আমন্ত্রণ জানালাম আগামীকাল বিকেল 4টে থেকে। এরপর জাতীয় সঙ্গীত হবে, সবাই আমরা উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত করব এবং তারপরে জয়ধ্বনি দিয়ে অনুষ্ঠান শেষ হবে। विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे जय महामाई की जय, जय शांति महाराज की जय, जय भारत माता की जय।